নমস্কার। সিসিপির তরফ থেকে আপনাদের প্রত্যেককে জানাই মহা অষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন যে মাতলোরে ভুবন শীর্ষক ৫ দিনব্যাপী পুজোর আড্ডার আয়োজন করেছি আমরা। ষষ্ঠী, সপ্তমী, আশা করি এই পুজোর আড্ডার অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করেছেন। আজ মহা অষ্টমী। আজ আমরা রয়েছি অষ্টমীর পুজোর আড্ডায়। আজকের আড্ডায় আপনারা একটু অন্য স্বাদই পাবেন। পুজোর সাহিত্য, পুজোর গান সবকিছুর পাশাপাশি কিন্তু পুজোর কবিতা, পুজোকে ঘিরে বিভিন্ন জায়গায় নাটক, এমনকি বহুকাল আগে আপনারা জানেন যাত্রা পর্যন্ত হতো। তো সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু পুজো। আজকের পুজোর আড্ডায় অর্থাৎ অষ্টমীর পুজোর আড্ডায় এই ভিন্ন স্বাদের অনুষ্ঠান আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর সঙ্গে রয়েছে ত্রিপুরা রাজ্যের প্রখ্যাত বাচিক শিল্পী যারা রয়েছেন, সেই সমস্ত শিল্পীদের আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমার এদিকে রয়েছে বিশিষ্ট বাচিক শিল্পী চন্দনলেখা পাল, রয়েছে উদয় শঙ্কর ভট্টাচার্য, নমস্কার। মিঠুদা, আমাদের সকলের প্রিয় মিঠুদা, এ রাজ্যের অত্যন্ত বরেণ্য বিশিষ্ট বাচিক শিল্পী। এদিক থেকে যদি বলি তাহলে এদিকে রয়েছে সুমন ভট্টাচার্য, যার মানে কথা আমার মনে হয় যত বিশেষণ লাগানো যায় কমই হবে। এদিকে রয়েছে আরও একজন বিশিষ্ট বাচিক শিল্পী গোপা সেনগুপ্ত, এ রাজ্যের অত্যন্ত জনপ্রিয় বাচিক শিল্পী, কবিতা যার শুনতে আমরা সকলে খুব ভালোবাসি। আজকে তোমাদের সঙ্গে আমার এই যে অষ্টমীর পুজোর আড্ডা, এ বিশাল একটা পাওনা। আর তার থেকে এই যে আমরা সব বাচিক শিল্পীরা যখনই কোনো মঞ্চে বা যখনই কোনো অনুষ্ঠানে থাকি, তখন যে মানুষ, যে শিল্পী, হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ, যাকে না পেলে মনে হয় যেন এই বাচিক শিল্পীদের আড্ডা বা কোনো কবিতা, কোনো নাটক, কোনো কিছুই যেন সম্পূর্ণ নয়, তিনি হচ্ছেন সৌমেন্দ্র নন্দী। এদিক থেকে রয়েছে কিবোর্ডে সহযোগিতা করার জন্য সৌমেন্দ্র নন্দী, নিজেও খুব ভালো গান করে, রবীন্দ্রসঙ্গীত বিশেষ করে। আমরা মানে সত্যি সিসিপি আজ ধন্য যে তোমরা সকলে আজকে আমার আমন্ত্রণে সাড়া দিয়ে এসছো। অনেক স্বাগত তোমাদের সকলকে, অষ্টমীর শুভেচ্ছা প্রত্যেককে। মিঠুদার কাছে যাব। মিঠুদা, পুজো অনেক অনেক আঙ্গিক, অনেক দিক, সব কিছু রয়েছে, কিন্তু তুমি কি ভাবছো, কি ভাবছো? হ্যাঁ চন্দ্রিমা, আমার ভাবনার কথা তো নিশ্চয়ই বলবো। তার আগে একটুখানি বলার চেষ্টা করি যে সিসিপি আজকে সম্পূর্ণতই বাচিক শিল্পীদের নিয়ে এই একটি আয়োজন করেছে। এটি সত্যিকার অর্থেই একটি দৃষ্টান্ত হয়ে রইল আমাদের কাছে। আমার মনে পড়ে না যে শুধু বাচিক চর্চা নিয়ে এখন আমরা হয়তো নতুন পৃথিবীতে আছি, কিন্তু তার আগেও আমাদের যে সমস্ত মাধ্যমগুলি ছিল তাতে মানে শুধু বাচিক শিল্পীদের নিয়ে অনুষ্ঠান একেবারেই বিরল বলা যায়। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটুও আতিশয়োক্তি করছি না। মানে সিসিপি এবং চন্দ্রিমা চক্রবর্তী এবং সঙ্গে যারা কলাকুশলী আছেন, আমাদের বাচিক শিল্পীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে বাচিক চর্চাও যে অবহেলিত নয়, একটা দুর্দান্ত একটা শিল্প, সেটাকে মানে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বা এই যে সুযোগ তার মধ্য দিয়ে আমরা পারছি বা পারবো তুলে ধরতে। আর আরেকটা কথা হলো, তার পেছনেও আরেকজন আছেন, গোপা সেনগুপ্তা, যার পরিচয় তুমি দিয়েছিলে। একদম একদম। তুমি অনেকগুলো বিশেষণ দিয়েছো মানে সবার সম্পর্কেই। তো বিশেষণের বিশেষণ যদি কিছু হয় তাহলে গোপা সেনগুপ্তা। তো যাই হোক, গোপা সেনগুপ্তা মূলত মানে ওর মানে ব্রেইন এই যে চাইল্ড হ্যাঁ, এটা। এই আইডিয়াটা কিন্তু সত্যি কথা বলতে কি মিঠুদা, গোপাদি কিন্তু আমাকে ঠিক, বলেছে। ঠিক। আর আমি না গোপাদি, সুমনদা যখন বলল আমাকে যে না এবার কিন্তু বাচিক, সব বাচিক বসবো, গোপাদি বিশ্বাস করবে না, আমার কিন্তু মনে হয়েছিল যে মানে আমি লুফে নেওয়ার মতো হয় না একটা কিছু, এত সুন্দর একটা প্রপোজাল। তার সঙ্গে সুমনদার তো মানে ওই গুরুগম্ভীর গলা শুনলে আমার একটু ভয় লেগে যায়। হ্যাঁ, যাই হোক, মানে আমি সত্যি মন থেকে গ্রহণ করেছিলাম, এত সুন্দর একটা আইডিয়া দিয়েছো। আর সত্যি কথা মিঠুদা, শিল্প, তুমি যেটা বললে সঞ্চালনাটা একটা শিল্প, বাচিক শিল্প, এই শিল্পগুলোকে শিল্পই মানতে বহু জায়গায় রাজি হয় না। এটা একটা দুঃখ কিন্তু না আজকে প্রকাশ ঠিকই করছি। যে সুমনের সঙ্গে
কথা হচ্ছিল যেটা, যে আসলে বাচিক যে চর্চা বা কবিতার যে অনন্ত আকাশ, সেই আকাশ মানুষের সামনে যদি আমরা তুলে ধরতে নাই পারি, সেই সুযোগ যদি নাই থাকে, তাহলে খামোখা মানে এই ধরনের চর্চা করে তো কোনো লাভ নেই। সেই যাই হোক, এ নিয়ে আর কথা বাড়াই না। তো আমরা যাই, আজকের অষ্টমীর সকাল খুবই নস্টালজিক। আর তুমি আমাকে বলছো যে আমি কি ভাবনা কি ভাবনা ভাবছি। আসলে অনেকদিন আগে বিমল করের একটা লেখা পড়েছিলাম, আচ্ছা, দেশ পত্রিকায় উঠেছিল। তার শিরোনামটা ছিল পুজো এলে মনে পড়ে। বাহ! তো পুজো এলে মনে পড়ে যে আজকের যারা নতুন প্রজন্ম, তাদের তো আনন্দ করার সময়, হুম, আনন্দ করার দিন। কিন্তু আমরা যারা একটু বয়সের দিকে চলে গেছি, আমি কিন্তু খুব মানে হৃদয় দিয়ে বিমল করের এই কথাটাকে আমি মানে ভাবি। এবং পুজো এলেই, প্রতিবার পুজো এলেই আমার মনে পড়ে আমার অতীতের কথা। আমি খুবই যে বলবো যে খুবই অতীতচারিতা বা আমি মনে রাখতে পারি এরকম নয়। কিন্তু কিছু, কিছু বিষয় মনে পড়ে। তার মধ্যে আমার বাবার কথা খুব মনে পড়ে আচ্ছা। যে বাবাকে এগুলি কিন্তু পুজোর সময়তেই মনে পড়ে মূলত। হ্যাঁ, কেন বলছি কি? বাবাকে মনে পড়ে এই কারণে, আমরা হয়তো এই কথাটা আমাদের সবার সঙ্গে রিলেট করবে, অনেকের সঙ্গে রিলেট হুম, করবে হুম, হুম। যে খুব সম্পন্ন জায়গায় তো আমরা ছিলাম না। তো বাবা পুজোর সময়তে যে জামা কাপড় আনতেন, তো সেটা হয়তো একরকম হয়ে যেত বা একটু মন খারাপ আমাদের হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাবা একদিন হয়তো বুঝেছিলেন আমাদের মনের কথা। রবীন্দ্রনাথের একটি কবিতা, খুব বহুশ্রুত কবিতা, সেই কবিতাটি বাবা পাঠ করেছিলেন। তখন আমরা কৈলাসহরে থাকি। আচ্ছা। কৈলাসহর রামকৃষ্ণ মিশনের পুজো, সেটাও একটা নস্টালজিক ঘটনা আমার কাছে। আর বাবা সঞ্চয়িতা ছিল, সঞ্চয়িতা খুলে সেটা পড়েছিলেন। এবং তখন বোধহয় ক্লাস 4-এ পড়ি। চোখের জলে একেবারে বুক ভেসে গেছিল বাবা যখন বোঝাচ্ছিলেন। তো আমি আজকে শুরুতে বাবার স্মৃতিতে বা বাবার কথা মনে করে শুনবো, শুনবো। রবীন্দ্রনাথের এই কবিতাটা পড়ি। সবারই জানা কবিতা, তবুও একটু অন্যরকমভাবে আসবে মনে হয়। নিশ্চয়ই শুনবো। কবিতাটার নাম পুজোর সাজ। আর যারা জানেন তারা তো জানেনই, মধু আর বিধু দুই ভাই। বাবা অনেক কষ্ট করে পুজোর জন্য জামা কাপড় এনেছিল, কিন্তু এক ভাইয়ের পছন্দ হয়নি। সে পাশের বাড়িতে গিয়ে, সম্পূর্ণ বাড়িতে গিয়ে তার কাছ থেকে একটা জামা এনেছিল। এই নিয়েই হচ্ছে কবিতাটার বিষয়বস্তু। গলাটা ধরে আছে, হ্যাঁ, তবু ওখানে বলছি। জল আছে, একটু খেয়ে নিও, দরকার লাগলে কোনো অসুবিধে নেই। হ্যাঁ, একটু জল খেয়ে নিও। ওই মধুবিধুর এটাতে মনে আছে তো যে সিল্কের তুলনা দিয়েছিল যে শাটিনের ওখানে জামা, শাটিনের, শাটিনের হ্যাঁ, জামা। শাটিনের জামা মানে ওরা পরে, তাহলে আমি কেন এই সাধারণ জামা পরবো? সেই। তো হ্যাঁ, যাই হোক, পড়ি। হ্যাঁ। পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বারবার কহে, মাগো। জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়ে। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে, কাঁদিয়া কহিল, চাহি না মা। রায় বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছিছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে।
সে জিনিস অনাদরে ফেলিলে ধুলার পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তাঁর পড়িল হঠাৎ, কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু, হয়েছে কি? তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে, শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসিয়ার নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো চেয়ে মামা, ওই আমাদের বিধু ছিট পরিয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত, হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষালয়ে অবহেলে, অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। আয় বিধু, আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে, তোর স্বাদ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। দারুণ দারুণ। পূর্ব তো পুজো এলে মনে পড়ে যে বাবার কথা মনে পড়ে। বাবার হয়তো সেই অন্তর্বেদনা ছিল, সন্তানদের জন্যে ঠিকভাবে হয়তো আনা হলো কিন্তু না। কি সুন্দর শিক্ষা দিয়েছে তুমি বলো? তুমি বলছিলে না যে এই গল্পটার সঙ্গে হয়তো আমরা অনেকেরই Relate গল্পটা করতে মিলে পারি। রিলেট যাবে। করতে পারছি সবাই। তো আমার এক বন্ধুর গল্প বলি, উদয়পুর শহরের কথা। সেই একই ভাই বোন সকলে মিলে একই ছিটের জামা পরেছে, তারপর পুজো দেখতে বেরিয়েছে দিদির সঙ্গে। তো একটা ক্লাবে ঢুকে দেখা গেল যে অসুর বেটার যে জামা পরেছে ওদেরও সেই সেই ছিটেরই ছিটেরই জামা জামা। আছে। তাতে কি খুশি হয়েছিল কিনা সেটা হচ্ছে কথা। দিদির খুব অপমান লেগেছিল, আচ্ছা আচ্ছা। ওদের খুব মজা লেগেছিল। দিদি যতবার চুপ করাতে যায় ওরা বারবার বলে, দিদি দেখ অসুর আমাদের জন্য পড়েছে। মানে ওটা মানে ওদের কাছে খুব এটা মজার খুব ছিল। স্বাভাবিক ছিল, এটা হুম। খুব স্বাভাবিক ছিল তখন। হ্যাঁ, সত্যি। আর মানে এই এক নতুন ছিটের জামা জামা সবাই মিলে। এক কি হয় আগে তো ওরকমই হতো, থান কিনে নেওয়া হতো পুরো। তারপর সব মানে ভাই বোন যা আছে সব একই ছিটের সমস্ত কিছু পরতো। একরকম সত্যি। ঠিক। হ্যাঁ, তুমি যে এই যে একটা বললে না নস্টালজিয়া কাজ করছে, নস্টালজিয়াটা কিন্তু সকলের মনের মধ্যে একটু একটু করে নাড়া দিল বলো হুম, হুম। চন্দনদি। দেখো আমিও পুরোপুরি নস্টালজিক কিন্তু হয়ে গেলাম হয়ে গেলে মিঠুদার এই গল্প শোনার পর। হ্যাঁ কারণ মিঠুদা শহরের কথা বলছেন, আমার মনে পড়ে যাচ্ছে ধর্মনগর কুমারঘাটের কথা। কারণ আমার ছোটবেলা ওখানেই কেটেছে, বাবা ছিলেন সেখানে। আমাদেরও কিন্তু সেই একবারই কিন্তু আমরা ভালো জামা পেতাম আচ্ছা সারা বছরে, বছরে ওই একবার। হ্যাঁ পুজোতে। ওই একটা ওই দিন। একখানা পরে বিয়ে বাড়ি, ওটা পরে শ্রাদ্ধ বাড়ি, ওটা পরে জন্মদিন টন্মদিন তো তেমন কিছু হতো না, যা হুম। হতো। আর মামা বাড়ি থেকে একটা উপরে পাওনা ছিল আমাদের, একটা পেতাম। আর পয়লা বৈশাখে যেটা দেয়া হতো সেটা ঘরে পরার একটা জামা, ওই কিন্তু পুজোর ধরনের। জামা পাওয়ার হ্যাঁ, ব্যাপারটাই আলাদা কিন্তু ছিল। খুব আনন্দ ছিল। শোনো, একটা যে জামা পেতাম, বাবা হাতে ধরে নিয়ে যেতেন ছোট্ট ছোট্ট দোকানে, একটা মাত্র দোকান। হুম হুম হুম। সেই একটা দুটো দোকান, ওখানেই যে ঘুরে ঘুরে দুটোতে দেখে দু বোনের একরকম জামা। ও বাহ! বাছাবাছি নেই, আমার যা জামা আমার দিদির ওই জামা। বাহ! হ্যাঁ, ভাইয়ের জন্য একটা ওই ছিটের শার্ট কেনা হতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই বানানো টানানো কমই হতো। মধ্যে আগরতলা যখন আমরা এলাম, তারপর থেকে বানানো শুরু হলো। হ্যাঁ, আচ্ছা, একটু আচ্ছা। ভালো ভালো দোকানে কেনা শুরু হলো। সত্যি আমারও কিন্তু এটা সেই কথাগুলো ঘটনা ভীষণভাবে মনে চন্দন, পড়ে যায়। সংক্ষেপ করি। মানে পুজো এলে এটা মনে পড়ে যে বাবা রবীন্দ্রনাথ শোনালেন, তো বাবা কোত্থেকে রবীন্দ্রনাথকে পেলেন, বাবার সঙ্গে সেই কথাটা বলা হয়নি। হুম।
এখন দেখবে মনে পড়বে যে অনেক কথাই হয়তো বাবার সঙ্গে এটাই। বলা হয়নি, বলা অনেক হয়নি। কিছুই হয়তো বাবার থেকে না না, জানার ছিল। বাবা বাবা রবীন্দ্রনাথ খুঁজে পেয়েছিলেন বলেই তো আমরা মিঠুদাকে আজকে না, ঠিক আমরা আছে। পেয়েছি। তবু এটাই ওই তো একটা কবিতাই কথা। শুনেছিলাম বাবার কাছ থেকে, বাবা উদাত্ত গলায় বলেছিলেন। তোমার যাই হোক। কথায় মনে হচ্ছে আমার বাবা শুনিয়েছিলেন দেবতার গ্রাস, মুখস্থ। আমি তার অধম পুত্র, মুখস্থ আরে করতে পারি না। বাবরে। আমি আবার এটা পেয়েছি আমার মায়ের কাছ থেকে। আমার আচ্ছা। মায়ের বোধহয় সঞ্চয়িতার পুরোটা না হলেও অনেকটাই মুখস্থ ছিল। বাহ! এত বয়সেও কিন্তু আমার মা ভুলে যাননি। এখন উনি গত হয়েছেন, কিন্তু সঞ্চয়িতা ওদের কাছে কি যেন একটা কি মানে অসম্ভব অপরিহার্য অঙ্গ ছিল ওদের জীবনের। ঠিক। পাঠ্য ছিল। আচ্ছা। প্রতিদিনের পাঠ্য ছিল। না, এই জন্যই তো চন্দন লেখাকে হয়তো আমরা পেলাম, এই কারণে চন্দনে আজ লেখা বাণী মোদের হংস মিথুন আরে বাহ! মেলেছে আজ পাখা। হ্যাঁ, সেখান সত্যি। থেকেই এই চন্দন লেখা প্রসঙ্গে হওয়ার বলছি, সম্ভাবনা। ঠিক। আমার মাও কিন্তু আমার নামটা রেখেছিলেন একটা গল্পে পড়ে, এবং তালাত মাহমুদের একটা গান ছিল। কোনটা, কোনটা বলো তো? খুব সম্ভবত আধরাতে যদি ঘুম ভেঙে যায়, ওটাতেই ও বোধহয়। আচ্ছা, ওটাতে মুছিনাই প্রিয় হ্যাঁ, চন্দন চন্দন লেখা, লেখা। হ্যাঁ, হ্যাঁ। দিয়েছো যা ললাটে আঁকি। ওইটা শুনে? আচ্ছা। চন্দে আজকে কি শোনাচ্ছ? আমি আসলে তেমনভাবে আজকে কবিতা করব বলে আসিনি। আজকে তো আসলে কেমন আড্ডার একটা ছলে পরিস্থিতির যা মধ্যে উঠে দিয়ে আসে, আমরা হ্যাঁ, যাচ্ছি। আর পরিস্থিতিটাই তো। অষ্টমীর সকালটা আসলে একেবারে আলাদা প্রত্যেকবারের হুম, চাইতে। হুম। যে ভিড় করে প্যান্ডেলে, প্যান্ডেলে ঘুরে অঞ্জলি দেওয়ার যে একটা হুম। হিড়িক, এটা আবার সম্ভব হচ্ছেই এবার না। বন্ধ। কারণ সেই হুম। সামাজিক দূরত্ব। কুমারী পূজাটাও অনেক শর্ট হয়ে গেছে। অনেক হ্যাঁ, ছোট করে সবই কুমারী পূজা হচ্ছে। কাজেই ওই ব্যাপারটা নেই। ঘরে বসেই আমরা চাইবো মায়ের কাছে আমরা হুম, যার হুম, যার হুম, প্রার্থনা সেটা পৌঁছে দিতে। আর আমি কোনো সময় না ওই যে প্যান্ডেলে গিয়ে একদম আড়ম্বর করে অঞ্জলি পুজো দেয়া, আমি আমাকে হয়তো অনেকে অন্যরকম ভাবতে পারেন। এটা আমি খুব কোনো সময় আমি খুব একটা যাই না। হুম, হুম, দশমী দিনে যাত্রা করাতে যাই সেটা ঠিক আছে। হুম, হুম। ঘরে বসে মায়ের কাছে প্রার্থনা করা, এই সময়টাতে খুব তাড়াহুড়ো করে পূজার সংখ্যাগুলো শেষ করে ফেলা, এটা ভীষণ একটা অবসর সময় কিন্তু এটা এটা। একটা পর্ব পুরো। আজকেও আমি আমারটা শুরু করব, মায়ের পায়ে একটু প্রণাম জানাবো তোমার এখান থেকে বসেই। বাহ! বাহ! একটুখানি দুর্গা মাকে স্মরণ করব, সঙ্গে সেই মাকে স্মরণ করব যিনি আমাদের প্রকৃতি মা। হয়তো যাকে রুষ্ট করায় আজ আমরা এমন একটা ভয়াবহ পরিস্থিতির হয়তোবা, সম্মুখীন হয়েছি হয়তোবা। হয়তোবা, হ্যাঁ। তার কাছে আবার প্রার্থনা জানাবো হুম। আমাদের আবার যেন এই নিউ নর্মাল থেকে নর্মাল বা নিউ স্বাভাবিক নরমাল, অবস্থায় নিউ নরমাল। ফিরিয়ে দেন আর কি। বাহ! একদম। ভালো বলেছেন। তাহলে মাকে প্রণাম জানাবো আমরা সবাই মিলেই, সবাই আমরা যোগ দিতে পারি। ভবানী দয়ানি, ভবানী দয়ানি, মহাবাক্যবাণী, সুরনর মুনি জনমানি, सकल बुध ज्ञानी, भवानी दयानी, भवानी जग जननी, जग जानी, महिषासुर मर्दिनी, जग जननी, जग जानी, महिषासुर मर्दिनी, ज्वालामुखी चंडी, ज्वालामुखी चंडी, अमर पद दानी, भवानी दयानी, भवानी भवानी। क्या बात। বাহ! বাহ! এবারে আমি কৃষ্ণা বসুর কবিতায় প্রকৃতি মার কাছে আমার প্রশ্নমালা তুলে ধরছি। এভাবে কি প্রকৃতি মা হয়ে তুমি সব ধ্বংস করে দিতে পারো? শত শত হাজার হাজার মানুষ মারা পড়ছে করোনা কামড়ে, তুমি মা হয়ে রক্ষা করতে পারছো না? ছোটবেলা থেকে শিখে এসেছি মা প্রকৃতি পারে সবটুকু করতে, দিতে পারে আরোগ্য মানুষের সন্তপ্ত কপালে। কোথায় তোমার সেই মমতা মহিমা, মাতৃত্বের মায়া? মানুষ কোথায় যাবে তোমার কোলটুকু ছেড়ে? দূরে, আরো দূরে, রাত্রির অন্ধকারে জেগে বসে থাকি,
কার কাছে প্রশ্নমালা পাঠিয়ে দেব গো? বলো বলো বলো। আমফান এসে তছ নচ করে দিয়ে গেছে দেশ, লক্ষ লক্ষ পঙ্গপাল এসে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে ফসলের ক্ষেত। কোথায় যাবে মা মানুষ? তোমার সন্তান সন্ততিরা কোথায় পালাবে? মাগো, শুশ্রূষা আঁচল খানি দাও, আর তো পারি না। বাহ, বাহ। অপূর্ব। মানে তুমি যখন করছিলে আমি ভাবছিলাম যে প্রশ্নমালা বলেছো তো ছুড়ে দেওয়া প্রকৃতির কাছে। আমি একটা মুহূর্তের জন্য নিজেকে প্রকৃতি ভাবা শুরু করেছিলাম। আর তারপরে আমার মুখ দিয়ে অনেকগুলো মনের মধ্যে অনেকগুলো উত্তর চলে আসছিল শুনি একের সেগুলো। পর এক। মানে মনে করছিলাম আমি যদি প্রকৃতি হই, আমার কাছে যদি প্রশ্নমালা এইভাবে ছোড়া হয়, তাহলে আমি কি উত্তর করব? হ্যাঁ, তো সেই জায়গায় আমার মনে হলো আর কি, শুধু 2020 বলে নয়, এবার যদি প্রকৃতি উত্তর করে যে আমি যে সুন্দর পৃথিবীটা গড়েছিলাম সেটা রক্ষা করার দায়িত্ব তো আমি মান এবং হুঁশ সম্পন্ন মানুষকে দিয়েছিলাম। ঠিক তাই। তোমরা কি আজ নিজের চেতনা দিয়ে আমার এই সুন্দর পৃথিবীটাকে রক্ষা করতে পেরেছো আদৌ? যদি না পারো, তাহলে আমি তো খানিকটা হলেও রুষ্ট হব, এবং তারপরে সেই শুশ্রূষার আঁচলটা আমি ঠিক একইভাবে আবার তাকে শান্ত করব। কিন্তু আমি যদি একটুও রুষ্ট না হই, তাহলে কিন্তু তোমরা তোমাদের ভুল কোনো দিন বুঝতে পারবে না। আর এত পাপ চন্দনদি, এত পাপের বোঝা, এত অত্যাচার সারা পৃথিবীতে বেড়েছে। আজকে তোমরা বাচিক শিল্পীদের নিয়ে এখানে পুজোর আড্ডায় বসেছি, আপনারা আমাদের সামনে আছেন। আমি বাধ্য হচ্ছি বলতে যে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। ক্যাহের তো টুটবেই, সেটা হতেই হবে। তারপর যে আমরা একটা সুন্দর পৃথিবী পাবো, বৃষ্টি হওয়ার পরে যেমন সুন্দর সতেজ সবুজ একটা কিছু আমরা পাই, ঠিক তেমনি একটা সুন্দর পৃথিবী হয়তো বা আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু তার জন্য আমাদের চেতনার পরিবর্তন হওয়াটা খুব দরকার। এটা আজকে পুজোর অনুষ্ঠান থেকে আমার বার্তা। আমাদের সবারই একদম। বার্তা এটাই। নিঃসন্দেহে এটা তো সকলের, আমাদের প্রত্যেকের মনের কথা। তাই না বলো? একদম। গম্ভীর হয়ে গেল কি? না না, ঠিকই না আছে, না না না, ঠিকই আছে। গম্ভীর নয়। আমি সুমনদা, আমি আপনাদের একটা কথা বলছি। এখানে কিন্তু আজকে মানে আপনারা শোনেন না আকাশবাণী আগরতলা বা আকাশবাণী কলকাতা এরকম একটু থাকে। তো আকাশবাণীর একটা সঙ্গে পুজোর গান তৈরি হওয়া, পুজোর কবিতা, পুজোর রেকর্ডিং, এগুলো কিন্তু আকাশবাণীতে সবসময় হতো। যে মানে পুজোর সংখ্যার সময় পুজোকে কেন্দ্র করে চন্দনদি অনেক রেকর্ডিং, সোমেনদা তো হ্যাঁ, প্রচুর। দিনরাত্র হুম। এরকম থাকতো। গতকালকে একটা পুজোর আড্ডার মধ্যে অগ্নিকুমার স্যারের তৈরি করা গান, গীতিকার আর সুর করেছেন শক্তি দিয়ে, ওরকম একটা গান খুব সুন্দর হয়েছিল। তখন আমার মনে হচ্ছিল যে অনেক কবিতা তো ওরকম তৈরি হতো। পুজো সংখ্যার কবিতা নিয়ে সুমনদা যদি কিছু বলো, যে পুজো সংখ্যার কবিতা বা পুজো উপলক্ষ করা ছাড়াও এই সময় কি ভাবা কবিতা নিয়ে নতুন মানে করে কি সাহিত্য কিছু? সাহিত্য নিয়ে বলছো? সাহিত্য, হ্যাঁ সাহিত্য। সাহিত্য নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় চন্দন যেটা বলছিল যে পূজা বার্ষিকী যেটা, হুম 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 হুম। তো পূজা বার্ষিকী তো এখন ব্যাপারটা হয়েছে কি, অনেক দিন আগেই বেরিয়ে যায়, মহালয়ার আগেই অনেক আগে কিন্তু বেরিয়ে গেছে এবার। আনন্দমেলা বেরিয়ে গেছে, আনন্দবাজার, দেশ, আনন্দবাজার দেশ সবই পত্রিকা, বেরিয়ে গেছে। বর্তমান সব হুম, বেরিয়ে গেছে। সব বেরিয়ে গেছে। তো সেগুলো তো কিনে নেওয়া প্রথম কাজ, হুম হুম। পূজার বাজারের এটাই হলো প্রথম হুম, আমাদের প্রথম কর্তব্য। বাজার। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে ওই আনন্দমেলা পেয়ে কমিক্সগুলো পড়ে নেওয়া। আচ্ছা। সত্যি আমি কিন্তু এখনো আনন্দমেলা পড়ি ভাই। এটার মোহ আমি তো কাটাতে পারিনি। এগুলো আমাদের ছোটবেলার অভ্যেস এখনো হুম, আছে, এখনো আছে, এখনো ছাড়তে পারিনি, আর বোধহয় ছাড়তে পারবো না। পারবো না এটা। আর এটা তো আসলে এবারের পুজোটা একটা তো ওই যে নিউ নর্মাল বা নব্য স্বাভাবিক পরিস্থিতি, হ্যাঁ। তো নব্য স্বাভাবিক একটা কথাটা তো আছে অন্তত হুম হুম পক্ষে। হুম হুম। তো স্বাভাবিক থাকার চেষ্টা আমরা করছি নতুন ভাবে। আহ, এবং সত্যি কথা বলতে কি, যতটা আমাদের সাবধান থাকা উচিত ছিল, ততটা সাবধান তো তুমি এক্ষুনি যেটা বললে, চন্দনও যেটা বলার চেষ্টা করেছে, ততটা সাবধান কিন্তু আমরা হইনি। তো এখন প্রকৃতি কানে ধরে আমাদের সেটা শেখাচ্ছে এবং আমরা শিখছি
যত তাড়াতাড়ি শিখবো, যত তাড়াতাড়ি নিজেদের যে স্বাস্থ্যর ব্যাপারে সচেতন থাকবো, যেটাকে আমরা হাইজিন বলি, ততই মঙ্গল। বিশেষ করে আজকে অষ্টমীর দিন। অষ্টমীর দিন তো একটু ভিড়, বিশাল হ্যাঁ, ভিড় হয় একটু ভিড়টা চতুর্দিকে। হয়। জানি না, আমরা তো এখানে অনুষ্ঠান করছি, আপনারা কোথায় রয়েছেন। যদি গিয়ে ভিড় জমান বা সপ্তমীর দিন ততটা ভিড় অবশ্য লক্ষ্য করা যায়নি। হ্যাঁ, সেরকম না। তো যাই অষ্টমীতে হোক, একটু হতে পারে। আমি আশা করছি যে সপ্তমীর দিন একটু দেখা গেল, অষ্টমীর দিনও প্রচুর একটু ভিড় হয়েছে, নবমীর দিন থেকে ভেঙে পড়লো আগরতলায়। এটা গেল। এটা যাতে না হয় আরকি। কারণ আপনি সাবধানে থাকলে আপনি যেমন ভালো থাকবেন, আমরাও কিন্তু ভালো থাকবো। অর্থাৎ আপনার পাশের আত্মীয়-স্বজন, আপনার বন্ধু-বান্ধব সবাই ভালো থাকবে। এটাই হলো ১ম কথা। যাই হোক, আ পূজার আড্ডায় মাতলজি ভুবন এই শীর্ষক অনুষ্ঠানে করোনা-টরোনা ইত্যাদি নিয়ে কথা বলাটা একদমই না, অনুচিত। একদম না। আসলেও হ্যাঁ, চলে আসে আরকি। একদমই অনুচিত। বলতে গেলেও পারি আমরা না আমরা আরকি। এটাকে একটা পাশে সরিয়ে রাখি, অন্তত ৬-৭ মাসে এটা আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেছে একদম। হ্যাঁ? এখন ওই আমাদের যে আ অভ্যেসগুলি রয়েছে, সেই অভ্যেসগুলো অর্থাৎ মাস্ক পরা। আমরা যদিও কেউ স্যানিটাইজ আজকে করা। মাস্ক পরিনি। হ্যাঁ, হ্যাঁ? তো অনুষ্ঠান করছি, হুম। কিন্তু হ্যাঁ, আমাদের মাইক্রোফোনের সামনে আমাদের মাস্ক পরে তো দূরত্বটা, করা সামাজিক যায় না। দূরত্বটা আছে। রয়েছে, মানসিক দূরত্ব রয়েছে, নেই। রয়েছে। হ্যাঁ, আমরা সব স্যানিটাইজ করে দিই। স্যানিটাইজ আমরা সব করা। একদম স্যানিটাইজ করে ইভেন বসেছি। মাইক্রোফোনও স্যানিটাইজ করা। সব। কোনো না, অসুবিধা সুমন, নেই। হ্যাঁ, তোমার কথা একটুখানি বলছি যে সামাজিক বা শারীরিক দূরত্বটা আমরা একটুখানি শারীরিক দূরত্বটা একটুখানি মানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটুখানি কমিয়ে নিয়েছি আর কি। ওরা অ্যালাউ করেছেন এটা। যেহেতু আমরা সব স্যানিটাইজ করে হ্যাঁ, নিয়েছি। যেহেতু। একদম পুরোপুরি স্যানিটাইজ করা। স্যানিটাইজ করা। যাই হোক, কি শোনাচ্ছ? আমি শোনাচ্ছি দেবেশ ঠাকুরের একটা কবিতা, বাহ, বাহ। শক্তিরূপেণ। বাহ, সুন্দর। শক্তিরই তো আরাধনা। যদিও এটা নিয়ে অনেক কথা বলা যায়। গোপা আছে আমার পাশে, তুমি আছো, চন্দন আছে। আমরা নারীকে কতটা শক্তি ভাবি আর কতটা দাসী ভাবি সেটা নিয়ে নিশ্চয়ই অনেক কথা বলা যায়। তবে সে কথা আজকে বলবার নয়, আমরা না হয় থাক, না? সেটা না হয়ে থাক। আমরা শুনবো। বরঞ্চ শক্তিরূপেণ। কাশের বনে দোল দিচ্ছে হিমেল বাতাস, অপুর হাত হাতে রেখে যায় দুর্গা ছুটে। দুর্গা এখন শারদীয়া ইচ্ছা মতে, পদ্ম দিলাম তোমার কর পদ্মপুটে। নমস্তে শরণ্যে শিবে শানুকম্পে, নমস্তে জগৎ ব্যাপিকে বিশ্বরূপে। খড়ের মধ্যে কাঠ আর বাঁশে এক কাঠামো, ধীরে ধীরে জেগে উঠছেন জগন্মাতা। মহালয়া তর্পণ শেষ, গঙ্গা তীরে মহাকালের হিসাব চলে নূতন খাতায়। শুনে তা কি আকাশ ছোবে, দুর্গা আমার দীপা, আবার প্রদুন ভাই দুর্গা হবে। দুর্গা চালায় রণক্ষেত্রে যুদ্ধ বিমান। আয় মা, আয় মা দশভুজা সেজে এই উৎসবে। তুই মা সোনার বর্ণমালা ভুবনমালা, তুই মা স্বয়ং মন্ত্ররূপা স্বরাত্মিকা। কন্যা জায়া জননী তুই সর্বজয়া, ললাট পরে জ্বলছে কালের অগ্নিশিখা। তং স্বাহা তং স্বাধা তং হি বষটকার স্বরাত্মিকা। গাঁয়ের মেয়ে ছুটে যাচ্ছে বিদ্যালয়ে, হাত রেখেছে বিদ্যাসাগর প্রথম ভাগে। দুর্গা মানে মদন মোহন কুন্দমালা, বালবিবাহ শুনেই মেয়ে ফুঁসছে রাগে। চুল উঠছে হাওয়ায় দোলায় পদ্মপুকুর, পা পড়েছে শিশির ভেজা শিউলি ফুলে। বাগদিপাড়ায় আন্নাকালী কর্ণমূলে, মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি, মহামহা চ ভবতি মহাদেবী মহাসুরী। কিশোরীকে ছিঁড়ে খাচ্ছে ছটা অসুর, শিশু বৃদ্ধা বাদ দেয় না নরপিশাচ। সূচে বিদ্ধ দুর্গা আমার স্তব্ধ হলো, অর্ধেক অজানা রুদ্রাণীর আজ দেখ নচ নাচ। ইয়া দেবী সর্বভূতেষু শাক্ত রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। মানুষ বড় কাঁদছে স্বদেশ বিপন্নতায়, মহিষাসুরে শীত নিয়ে খেলছে হোলি। আয় দামিনী আয় গড়িয়া অনির্ভয়া, জাগ মা গায়ে বস্তিতে আর শহরতলি।
আবার হাতে ধরে মাস ত্রিশূল চক্র গদা, যুদ্ধ শেষে শান্তিরূপা মহেশ্বরী দশভুজা জেগে উঠেন দশাস্ত্রের সাজ, তুমি আমার বাঁচার মন্ত্র জীবন্তরী। তোমার নির্মিতি যেদিন শুরু হয় কাঠ খড় বাঁশ দিয়ে, সেদিন কৃষি ভারতবর্ষের এক ছায়া ভাসে শারদীয় মেঘে। যেদিন তোমার কাঠামোয় লাগে প্রথম মাটির প্রলেপ, তোমার মধ্যে জাগে মৃত্তিকা ভারত। শিল্পীর মায়াবী হাতে যেদিন মসৃণ মৃত্তিকায় ঢেউ ওঠে, আমি দেখি কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কাছাড়ের পর্বত উপত্যকায় সমুদ্র অরণ্যানী, এরপর রঙের পরে রঙের ছোঁয়া, বাংলাদেশের হৃদয় হতে বর্ণময় ভারতের নবজাগরণ। অতঃপর মা যাহা হইবেন শালঙ্কারা সর্বাভরণ ভূষিতা দাসভুজা, তোমার মুখে তখন আপামর ভারতের সকল নারীর মুখ। সবাই দুর্গা তখন, তুমি আর অর্ধেক আকাশ নাও পূর্ণা। দেবী প্রপন্নত্তরি হরে প্রসীদ, প্রসীদ মাত জগত অখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী ত্রাহি বিশ্বং, তমেশ্বরী দেবী চরাচরস্য। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আহা, চমৎকার, চমৎকার। বলবো মানে এই মানে এই যে অসাধারণ লেখা। আমি হয়তো ঠিক অসাধারণ ধরে লেখা, পড়তে খুব পারলাম ভালো না। পড়া। তুমি কি পড়লে? আহা হা, চন্দ্রিমা, তোমার দায়িত্ব তোমার কাছে থাকবে। আমি কিন্তু একটা, সুমন একটু আগে বলছিল করোনার থেকে দূরে সরে গিয়ে আমরা এবার একটু আনন্দে মাতি, পারলো না কিন্তু সেই কঠোর বাস্তবে, বাস্তব দুর্গাদেরই এলোই, বন্দনা করলো, এলোই। সত্যি ঘুরে ফিরে এলোই ওই দেখ, জায়গা থেকে করোনা না, এলো। এখানে আমি একটু আমি একটু তোর থেকে আলাদা হতে চাইছি, কারণ হ্যাঁ। করোনার উচ্চারণ করলি বলে। হুম, করোনা তো এই হালে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এরা কিন্তু কিন্তু যে সবসময় রয়েছে যে আমাদের সাথে। কবিতায় সেটা বর্ণিত হলো, হ্যাঁ, যে দুর্গাদের কথা, হুম। সেটা তো কঠিন বাস্তব, অনেক কঠিন কঠিন বাস্তব বাস্তব, এটা। অনেক কঠিন বাস্তব। গোপাদি অনেকক্ষণ চুপ করে মনের মধ্যে এক রাশ কথা জমিয়ে বসে আছে, আমি কিন্তু সব কথা পরে বলি, আমি আগে কবিতাটা শুনিয়ে নিই। আগে শুনি, হ্যাঁ। আগে শুনি। মানে শুরুতেই মিঠুদা বলছিল না যে অনেক আগের কথা, হুম, হুম, বাবার কথা, এই কথা। তো কবিতাটা শোনাই, হুম, তারপর হুম, আমরা হুম। যাব। অনিন্দ্য মুখোপাধ্যায়ের লেখা একটা চিঠি। বাহ। ডিয়ার কনিষ্ক, ইন্টারনেটের যুগে চিঠি পেয়ে চমকে গেছিস তাই না রে? চমকে দিতেই তো চাইছিলাম। হ্যাঁ রে, তোর মনে আছে আমাদের পুরনো পাড়ার টিউবওয়েলের সামনে দোতলা বাড়িটার সেই দাদুটার কথা? আমাকে চমৎকারিনী বলে ডাকতেন। তখন জানিস ভীষণ রাগ হতো। এখন কেন জানি না খুব ইচ্ছে করে। যাকগে, তুই কেমন আছিস বল? তুই তো এখন আবার বেলতলা পার্ক দুর্গোৎসব কমিটির প্রেসিডেন্ট। বাবা, প্রেসিডেন্ট বলে কথা। সেই ছোট থেকে একটাই স্বপ্ন দেখে গেলি তুই, কি না বড় হয়ে দুর্গোৎসব কমিটির প্রেসিডেন্ট হবি। তুমি বড় হয়ে কি হতে চাও? কেউ তোকে জিজ্ঞেস করলে তুই শটান উত্তর দিতি, প্রেসিডেন্ট হব দুর্গোৎসব কমিটির। আমি না ভাবি মাঝে মাঝে, এভাবেও কেউ ভালোবাসতে পারে, তাও আবার একটা পাড়াকে। এ তো আর পার্টি পলিটিক্স নয়, নিখাত ভালোবাসা। আচ্ছা রে কনিষ্ক, এখন তোর মনে পড়ে আমাদের সময়ে চন্দননগরে সেই যে লাইটিং হতো, কপিল দেবের 440 উইকেট, তারপর হাতি জল ঢালছে শিবের মাথায়, মনে আছে তোর? এখন আসে সেই রকম লাইটিং, তারপর সেই লাইটিং এর পেছনে মোটরের ঘর 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 আওয়াজ। কেউ একজন আমাকে বলছিল এখন নাকি এলইডি লাইট আসে, ওই আওয়াজটা নাকি এখন আর হয় না। তাহলে তো বলতে হয় দুর্গাপূজা থেকে একটা শব্দ চিরতরে হারিয়ে গেল, যেভাবে হারিয়ে যাচ্ছে আমাদের বাড়িগুলো, হয়ে যাচ্ছে G+2, G+3 ফ্ল্যাটগুলো। হ্যাঁ রে কনিষ্ক, মনে আছে আমাদের সেই ছোটবেলার হজমিওয়ালার কারেন্ট লবণ আর কাবলি চানা?
তারপর সেই চটপটে স্টল, যেখানে ওই সাধারণ ঘুগনি একদম পাহাড়ের মতো উঁচু হয়ে থাকতো, আর সরু সরু করে কাটা শসা, টমেটোর গার্নিশিং। কেউ কেনে এসব, বসে ওগুলো। তারপর সেই যে ব্লাডার বেলুন, অনেকগুলো বেলুন দিয়ে একটা হনুমান আসে, ক্যালেডোস্কোপ। কেউ কেনে এখন? তোরা বসতে দিস তোদের পাড়ায় পুজোর সময়? কেউ কেনে না, না রে। অনেকগুলো প্রশ্ন তোকে করে ফেললাম, জানি তোর একটাই উত্তর থাকবে, তাও হোয়াটসঅ্যাপে বলবি এসে দেখে যা। যা, তোকে উত্তর দিতে হবে না। শোন, ফিরছি। হ্যাঁ রে হ্যাঁ, ষষ্ঠীর দিন ফিরছি, বিদেশ বিভুঁই ছেড়ে একেবারে নিজের দেশ, নিজের পাড়ায়। চলো মুসাফির, বাঁধো গাঁঠড়ি। হ্যাঁ রে, আমাকে ঘুরিয়ে দেখাবি তো সবগুলো পুজো দেখাবি তো? তোর কোনো কাজ, কোনো অজুহাত কিন্তু আমি শুনবো না, একদমই না। কান ধরে কাকিমাকে বলে আমাকে ঘোরানোর দায়িত্ব তোকে দিয়ে দেব। হ্যাঁ রে কনিষ্ক, 12 বছর পর ফিরছি। কেমন যেন একটা ভয় ভয় করছে। সব কিছু কি পাল্টে গেছে? কিচ্ছু আগের মতো নেই। পাবো না খুঁজে আমার আগের পাড়াকে, আমার আগের দুর্গাপূজাকে। সবাই হারিয়ে গেল, আমার বন্ধু, আমার কনিষ্ক হারায়নি তো। আগের বন্ধুকে আমি ফিরে পাবো। এতে তোর জাহ্নবী। নমস্কার, আমি আলিশা চক্রবর্তী। সিসিপির 5 দিনব্যাপী পুজোর আড্ডায় মাতলোরে ভুবনে আমি থাকছি আপনাদের সাথে, আপনাদের সবাইকে পাশে চেয়ে নিচ্ছি। নমস্কার, আমি সুশোভন ভট্টাচার্য, আপনাদের পরিচিত মুখ। এই দুর্গাপুজোর সিসিপির অনুষ্ঠানে আমি থাকছি আপনাদের সাথে, আপনারাও কিন্তু সাথে থাকবেন। নমস্কার। নমস্কার, আমি মৌটুসী। আমি নবমী পুজোর আড্ডায় থাকছি সিসিপির আয়োজিত অনুষ্ঠানে, সাথে আপনারাও থাকবেন এই আশা রাখছি।
কবিতাটা যখন আমি পেলাম না, তখনই আমি কেমন যেন একটা নস্টালজিক হয়ে গেছিলাম, যে মনে পড়ছিল যে আমার সঙ্গে ভীষণভাবে মিলে যাচ্ছে সবকিছু। আচ্ছা। যে পুরোনো দিনের কথা তোমরা তখন বলছিলে না, যে পুরোনো সময়ে যে আমাদের ছোটবেলা একটাই জামা হতো হ্যাঁ, আমাদের। হ্যাঁ, হ্যাঁ। আমার এখনো মনে আছে, আমার আর আমার ছোট বোনের একটাই ছিটের কাপড়, ওই সেই মধুবিধুর মতো একটাই ছিটের কাপড়ের জামা, কাপড় এনে দিল, ওটা দিয়ে কি আনন্দ, সে কি আনন্দ! সেই কুচি দেওয়া জামা একদম। আমার এখনো চোখের সামনে ভাসে। আমাদের সেরকম কোনো চাহিদা বলতে চাহিদা কিচ্ছুই ছিল ছিল না। না। আর এই যে আমাদের মিঠুদা মনে পড়ে, চন্দন মনে পড়ে যে আমাদের স্কুলে থাকতো না হজমি? হ্যাঁ, হ্যাঁ। হজমি আমরা হজমি, খেতামই ঝাল একদম। চকলেট। ঝাল চকলেট। এগুলো আমি পড়ে আরে না এমন চিটগুড়। মজা। হ্যাঁ, হ্যাঁ। চিটগুড়। এখন যেটা চিকি বলে কিন্তু বেরিয়েছে। দেখো, চিকিস না এখন এখানে যে হ্যাঁ। কবিতায় বলছে যে সবকিছু, আসলে আমরাও পাল্টে গেছি আমরা কিন্তু। পাল্টেছি। সময়ের সাথে, সাথে আমরা কিন্তু আমরা ঠিকই পাল্টেছি। পাল্টে গেছি। আমরা কিন্তু সেই আগের মানুষটি আমরা নেই। আমরা নিজেরাই পাল্টে ফেলেছি সবকিছু। যা কিছু নতুন এসছে সেটাকেও তো গ্রহণ আবার করোনা করেছি না। আসছে ওই- মনে হ্যাঁ, হচ্ছে। গ্রহণ না করছি। করোনা নেই। শুধু করোনা বলে মানে কথা না। ওই করোনা যেটা- আজকে 5 মাস ধরে করোনা এলো। নয়, ওই মানে যেটা হ্যাঁ, বলার এমনিতে, চেষ্টা এমনিতে, করেছি হ্যাঁ, শুরুতেই, আমাকে যখন ও খেই ধরিয়ে দিল, হ্যাঁ, তখন বললাম যে পুজো এলে মনে পড়ে। ওই তোমার সত্যি। কবিতার হ্যাঁ, বিষয়ও হ্যাঁ। কিন্তু তাই। মনে পুজো একদম এলে সত্যি। পুজো ওইটা এলে খুব মনে পড়ে। মনে পড়ে। মনে পড়ে। এই যে চিটগুড় হজমির কথা বলছিলে না, হ্যাঁ, হ্যাঁ। এই যে আচার দিত না আগে, বয়মে করে হ্যাঁ, আচার থাকতো। সাংঘাতিক। নেতা স্কুল থেকে বেরোনোর সময় সোমেনদা মনে আছে, সে বয়ম করে সাজিয়ে রাখা হতো, পত্রিকা কাগজের কার্বন গুলো চেটে চেটে মুখে চলে যেত। একদম, একদম। ঠিক। এরকম সত্যি অবস্থা মজা। চন্দনদি, চন্দ্রিমা, চন্দনদি, আমরা তাহলে একটা কাজ করি, হ্যাঁ বলো। এবার চন্দনের কাছে চলে যাই চন্দন, নাকি? হ্যাঁ হ্যাঁ, চন্দনদি, একদম। চন্দনদি কি কি মানে অনেক গল্প, অনেক কথা, সবকিছু। তোমার যেমন একটা প্রথম একটা মায়ের কাছে অনেক প্রশ্ন, প্রকৃতির আসলে কাছে আজকে অনেক আমরা প্রশ্ন সবাই ওই ছিল। বাচিক একসাথে সবাই বসাতে মনে হচ্ছে কত যে গল্প বাকি আমাদের, অনেক সবাই গল্প। একসাথে তো হই না হই না। কখনো। অনেক দিন গল্প। যে ধরে মিঠুদা একসাথে বলছিল হওয়া যে হচ্ছে না। যে কোনো অনুষ্ঠানে আমরা যখন বসতাম, অন্যান্য শিল্পীরা থাকতো, বেশি আমরা একজন বাচিক, আমরা আমাদের হুম। মনের কথাগুলো খুলে বলার না। মতো কাউকে পেতাম না। আজকে আমরা সবাই একসাথে মনে হচ্ছে অনেক কথা বলি, অনেক অনেক গল্প কথা বলি। রয়েছে। সেই দিনগুলোকে কিন্তু আমরা মিস করছি। সুমন, মনে কর অ্যানাউন্সমেন্ট রবীন্দ্র ভবনের উইংস এর পাশে। অ্যানাউন্সমেন্ট যদি আমরা ১ লাইন করি, আমাদের আড্ডা হতো ৫ লাইন, ১০ লাইন। মিঠুদা সেগুলো, একদম, একদম। সেগুলো আমাদের বাড়তি পাওনাগুলো। চলো আমরা আর কবিতা রিহার্সেল শুনি। রুমের মজা, চলো। সেগুলো তো এখন অনেক দিন ধরে আমরা মিস করছি। অনেকদিন, সত্যি। অনেকদিন। তবে আমরা আশাবাদী আর কিছুদিনের মধ্যে আমরা মঞ্চও পাবো। সত্যি। শুনবো। আচ্ছা, আমি হ্যাঁ, কবিতায় ফিরবো। কবিতা খুব একটা আজকে আমি করছি না। একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি। এই সময়টাতে কিন্তু সৌমেন তোমরা থেমে নেই। কাজ বেড়ে গেছে। হ্যাঁ, প্রচুর কাজ সিসিপির সোমেনদা কাজ বেড়ে বলছে। গেছে। সিসিপি নতুন করে জন্ম নিল এই সৃজনের কাজ সময়টাতেই। বেড়েছে। আ একটা সাহিত্য তৈরি হয়েছে। করোনা সাহিত্য বলা ঠিক হবে না। ভীষণভাবে যারা লিখছেন না তারা লিখছেন। আমি আজকাল খুব লিখছি। পারলেই আমি ফেসবুকে পোস্ট হ্যাঁ করে দেখছি দিতে খুব সুন্দর চাইছি। সুন্দর লেখা যেগুলো আমরা সময় পাচ্ছি। পাচ্ছিলাম না। অনেক লেখা, কবিতা, গদ্য অনেক কিছু লেখা হচ্ছে। অনেকে যারা গান গাইতেন না, গান গেয়ে পোস্ট করছেন। ভাল লাগছে কিন্তু ভাল লাগছে, ভাল ব্যাপারগুলো। লাগছে শুনতে। এটা এগুলোই পজিটিভ সাইড positive, সত্যি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সিসিপি সবচাইতে আমাদের কাছে বড় পজিটিভ সাইড। একদম, সিসিপির যে উঠে এলো, সিসিপির জন্ম। 25th এবং আমি সেটা বোধহয় খুব সোমেনকে সম্ভবত সেদিন ওরকমই বলছিলাম তো। মে মাসের দিকে শুরু হ্যাঁ, করেছিলাম। যে এই করোনা কিন্তু এমন কিছু জিনিস আমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছে, যেগুলো আমরা কোনোদিন শিখতাম না। এবং এটা থাকবে। এটা থাকবে। এই যে আর শেখাটা আমাদেরও হয়ে গেল, নিজেদের যে সেটা কিন্তু একটু থাকবে। আপডেট করা এগুলোর সঙ্গে, এই যে ওয়েবনিয়ারে আমাদের বসতে হচ্ছে, সত্যি বিভিন্ন কিছু জানতাম না, প্রোগ্রামে শিখে বসে, গেছি এগুলো আমরা তো। শিখছি। শিখে গেছি। চলো কবিতা শুনি। শুনবো। আমি কিন্তু, সুমন তুই রাগ করিস না, আবার সে একটু ঘুরে যাচ্ছে আধুনিক দুর্গাদের বর্তমান না না, আমি রাগ করবো এই না। প্রেক্ষাপটে দুর্গাদের কথা একটু বলে নেব চলো, এবার। চলো। হ্যাঁ। মলয় ঘোষের কবিতা দুর্গামঙ্গল কাব্যের ছেঁড়া পাতা। আচ্ছা। ওই যে হেঁটে আসছে ভিন রাজ্যের গমের ক্ষেত, লঙ্কার বাগান, সবুজ সবজি বাজার থেকে শস্যের ভেতর হা হা করছে তখন লকডাউনের রোদ্দুর। একটা কাকতাড়ুয়া শুধু মাথা উঁচিয়ে অপলক চেয়ে। যদ্দূর না পরিযায়ী দুর্গারা ছেড়ে যাচ্ছে গ্রাম, ঘর ছাড়া তেলেঙ্গানা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ কিংবা ঝাড়খণ্ড। যুদ্ধযাত্রায় জামলো সায়রা, ফাতেমা, পুতলি, কমলারা। কবিতায় লেখা হোক এই সব দুর্গার নাম। শহরের চটকল, গেঞ্জি, পাউরুটি, বন্ধ ছোট বড় কারখানা, একটানা ভোরের চায়ের দোকান, সস্তায় দুপুরের ভাতের হোটেল, শুনশান রাস্তায় একটা দুটো মন্থর সাইকেল,
মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ওড়িশা অথবা রাজস্থান, হঠাৎ লটকানো মালিকের এক পাতার নোটিসে বিষাদের ঘ্রাণ। অন্ধ গলি আর মহল্লার দুর্গাদের ফের বদলালো ঠিকানা। পিছনে পড়ে রইল নিচুতলার ঘর অদ্ভুত অন্ধকারে। পিছনে পড়ে রইল ছেঁড়া ছেঁড়া স্বপ্ন, ধূসর স্মৃতি। পিছনে পড়ে রইল সুখ দুঃখের পুরনো গান একটেরে। তারপর রাস্তা শুরু, কখনো জঙ্গল কেটে পথ, সকালে আগুন রোদ, খোলা আকাশের নিচে রাত্রি মাথায় পরিযায়ী দুর্গারা ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত অকণ্ঠ পিপাসায়। বঙ্গে একদল যুবক রাস্তায় পেতে দিল শাল পাতা। যে কবিতা হাঁটছিল ওদের পাশাপাশি দুর্গাদের সঙ্গে, সেও পেল খিচুড়ি এক হাতা। বাইরে আরেক জীবন, কবিতার ছেঁড়া পাতায় মুক্তির ডাক। পরিযায়ী দুর্গারা 10 ভুজা হয়ে গোটা দেশে বেঁচে থাক। আমারও কেন আবার যেন আবার দীর্ঘশ্বাস চলে আসে। আবার থাক, নিচে আমরা বাঁচতে। দীর্ঘশ্বাস ফেলবো আর না। আমরা ফেলবো আবার না, হ্যাঁ, আর না ফেলবো না না, 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 এবার ফেলবো আমরা না। আবার না, কবিতায় শুধু যাবো। না। একটা খুব কথাই খুব বলার। খুব সত্যি কথা, খুব সত্যি হ্যাঁ, কথা ঠিক। এগুলো। একটা কথাই বলার, সেটা হচ্ছে যে কবিরা তো আদ্যন্ত সৎ এবং সত্যের জায়গায় দাঁড়িয়ে কথাগুলো লেখেন। লেখেন। শুধু এটুকুই বলবো যে শিল্পের যে সত্য, এই সত্য কথন কিন্তু এই কবিতার মধ্য দিয়ে উঠে এসেছে বারবার। হুম। আর মনোজ মিত্রের একটা নাটকে পড়েছিলাম, হতমান একটা শব্দ, হতমান। হতমান। যে হতমান। এই যে সময় আমাদেরকে একেবারে হতমান করে দিয়ে গেছে, তারই একটা মানে অপরূপ ছবি বলবো, শিল্পের সত্য যেখানে নির্মম সত্য, সেটা আমরা পেলাম। যাই যখনই হোক, যেরকম বাস্তব আমরা সামনে পেয়েছি, তখনই কিন্তু কলমটা সেভাবেই উঠেছে। ঠিক। তো কাজেই এই জিনিসগুলো একটা কথা তাকে কিন্তু অস্বীকার করার উপায় নেই। হ্যাঁ চন্দ্রিমা বলতে হবে, এবারে কিন্তু বিভিন্ন পূজা কমিটি কিন্তু চাঁদা নেয়নি এবং না। ওরা হুম, কিন্তু হুম। এই যে পরিযায়ী দুর্গা বলো যাদের কথাই বলো, ওদের কথা ভেবেছে। বিভিন্ন সমাজসেবামূলক কাজ কিন্তু সমস্ত পূজা কমিটিগুলো এবার করছে, করছে, এবং ভীষণভাবে এবং এই করছে। যে প্যান্ডেলের একটা বিগ বাজেটের প্যান্ডেল, সেটাকে বাদ দিয়ে এখন এই বাজেটটা যদি একটুও বড় হয়, তাহলে সেটা ওই রকমের কাজের মধ্যে ব্যবহার করা হচ্ছে আর কি। সুমনদা? না না না, এটা এটা তো পরিকল্পনার মধ্যেই আছে অনেক ক্লাবের, আমি হ্যাঁ, শুনেছি হ্যাঁ, যেটা, হ্যাঁ, যে কিছু অক্সিজেন সিলিন্ডার ক্লাব ঘরে জমা রাখা, হুম, একদম। কেমন, হুম, 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 এমন কিছু জীবনদায়ী ঔষধ, হুম, হুম। এবং এমন কয়েকজন ডেডিকেটেড লোক বা ছেলে ছোকরা যারা থাকে, যুবক হোক বা যাই হোক, যারা নাকি এই করোনা আক্রান্ত যারা হঠাৎ করে সমস্যায় পড়ে যাচ্ছে তাদেরকে সেবা দিতে পারে। এই জিনিসগুলো কিন্তু করোনা তো আমাদের শিখিয়েছে না, সেটা হ্যাঁ, ঠিকই। পাশে এটা তো দাঁড়ানোর যে অস্বীকার করার উপায় নেই। মানসিকতাটা, আমার এটা তুই তৈরি করে দিয়েছে। চন্দন যখন এই কবিতাটা পড়ছে, আমার চোখে যেমন ভাসছিল সেই দৃশ্যগুলো, সঙ্গে সঙ্গে এটাও তো মনে হয়েছে যে বহু সংস্থা কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদের খাদ্য খাওয়ার দিয়েছে, ব্যবস্থা জল করেছে। পৌঁছে দিয়েছে। হুম, নিজে দেখেছি কলকাতায় পুলিশেরা দাঁড়িয়ে রয়েছে জোড়হাত করে, হুম। সামনে সমস্ত খাবার দাবারগুলো রাখা, এরা নিয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো তো আমরা আগে কখনো দেখিনি। তো এগুলো এগুলো আমাদের একটা সম্পদ হয়ে থাকুক না। তখন সেটাই। তখন মনে হয় না ওই হুম, সেই ঘুরে ফিরে আবার রবি ঠাকুর হুম, মুখের ভাষাই তো জুগিয়ে দেয় না? তো ওই যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। নিশ্চয়ই। নিশ্চয়ই। হ্যাঁ, তো এই কথাগুলো তখনই মনে মানুষই হয়ে পেরেছে, বারবার যায়। মানুষই পেরেছে, মানুষই বারবার উঠে দাঁড়িয়েছে, এবং সেই। আমরা দাঁড়াবো আবার। এটা এই বিশ্বাস আমাদের সকলের আছে। আচ্ছা, আমি যদিও এখানে সবার ছোট, তবুও একটু ইচ্ছে করছে আর কি। হুম, যে মানে পুজোর সঙ্গে প্রেমটা হুম, কবিগুরু যেমন একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে দিয়েছিলেন, হুম, একসময় আমরা বুঝতেই পারিনি যে পুজো হচ্ছে না প্রেম হচ্ছে, কোন পর্যায়ে আছি। হুম। তো এরকমভাবে আমার মনে হয় এমন অনেক কবিতা রয়েছে যেখানে প্রেম ভীষণভাবে জড়িয়ে থাকে। গোপাদি, তুমি যখন খুশি আমাকে একটু শোনাবে, ভালো লাগবে। ঠিক আছে, আমি শোনাবো, একটু লুফে নিই তোমার কথাটা। আচ্ছা। প্রেমের কবিতা যখন বললে, হ্যাঁ। আমরা সব বুড়োরা বসেছি, বুড়ো বুড়ি। এ বাবা! না, না, প্রেমের না, কোনো গোপা বয়স এবং নেই। আচ্ছা, গোপা শিল্পীরও এবং বয়স হয় না বলো? না, 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 শিল্পীরও বয়স নেই, হয় না। প্রেমেরও বয়স নেই। গোপা এবং চন্দ্রিমা ছাড়া। ও! শ্রীজাতর একটা কবিতা চিরকুট। হ্যাঁ, চিরকুট তো এখন উঠে গেছে। হ্যাঁ।
চিরকুট বলতে চন্দনের মুখে একটা কিরকম ইস্টমেন্ট কালার ছড়িয়ে গেল, সেই চিরকুট। হ্যাঁ একটু শোনাই আমি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। শুনবো। সপ্তমী রাত, নরম একটা বয়স, নতুন শাড়ির গন্ধে মাতোয়ারা, লজ্জা কেমন হাত পেতেছে ভয়ে, একজনকেই দেখছে গোটা পাড়া, সাক্ষী টুনি, সেই ছেলেটার মুঠোয় চিরকুটে মন যত্নে লেখা। তাকে ফিরিয়ে তুমি দিয়েছ কোন ছুতোয়, ফের এসেছে পুজোর পথের বাঁকে। সামনে কলেজ, পড়া হয়নি কিছু, কেবল হৃদয় ছাতিম ফুলে ভরা। ফেরার পথে নেয় যদি সে পিছু, তোতলামিকে ভেব না মস্করা। অনেক কথাই আটকে থাকে জিভে, শব্দগুলো ছাড়িয়ে নিতে দাও। সপ্তমী রাত ঘোচাতে চায় বিভেদ, পায়ের কাছে থমকে আছে পাও। পাড়ার পুজো গল্প লেখে কত, আমরা তাদের পাঠক ছিলাম কাল, এখন বদল হয়েছে দৃশ্যত, ছাতিম তবু বাতাসে উত্তাল। সেই গল্পের নায়ক নায়িকারা বহু শরৎ লাগলো তাদের ছুঁতে, সাক্ষী কেবল রাত জাগায় এক পাড়া। কি ছিল সেই পুরনো চিরকুটে? চিরকুট সে আমি সত্যি। জানি আর সে জানে। সে জানে। সবারই হয়তো কিছু কিছু মনে পড়ে যাচ্ছে। একদম একদম। অনেক কিছু মনে পড়ছে। এখন তো সেই চিরকুটটা সুন্দর। হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, আর তো কিছু করার নেই, ইনস্টাগ্রাম হয়ে গেছে। এই যে পুজোর সময় প্রেমে পড়া, আর যারা মানে তবে- অলরেডি প্রেমিক চন্দ্রিমা প্রেমিকা। কিছু বলবে এ ব্যাপারে? না, আমি হোয়াটসঅ্যাপ একটা কিছু মনে পড়ছে আগের কথা? আগের কথা, আগের কথা Share অনেক করো। কিছু তোমার মনে কি পড়ছে। পুজোতেই প্রেমে পড়া? হ্যাঁ। আচ্ছা তাই তাই। কার তোমার? না ওরকম কিছু না, তবে একটা প্রাক পুজো পুজো ভাব ছিল। আচ্ছা। আমার কি মনে পড়ছে সেটা সোমেনদা যদি আমাকে সহযোগিতা করে তাহলে করতে আচ্ছা, পারি, আচ্ছা। গান বাহ, শুনবে? কে আবার? কে আবার? বাহ, চেষ্টা করতে পারি। নিশ্চয়ই শুনি। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমার কাছে এসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর, রোদ গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি এসে, শুধু তোমায় ভালোবেসে। আহা, আহা, ছুপারুস্তম মধু, হয়ে গেল। মধু মধু না। মধু মধু। যার সুমন, জন্য তুমি গাইলে। সুমন আমাকে যতই আইসোলেট করার চেষ্টা করুক, হ্যাঁ, ঠিক, কারণ ঠিক। সুমন কিন্তু তোমাকে আর চন্দ্রিমাকে হ্যাঁ, ভীষণ মানে মনে লাগার টার্গেট মতো। ঠিক, করেছে। ঠিক, না target টার্গেট করেছে। সুমনের জায়গা থেকে সুমন ঠিকই আছে। আচ্ছা আমাকে না আমাকে আর চন্দনকে আইসোলেট করেছে, কিন্তু আমি গানটি শোনার পরে আমি বলছি যে প্রেমে পড়া বারণ নয়। বারণ আহ, ঠিক, ঠিক, ঠিক। হ্যাঁ, বলতেই হয় যে আঙুলে কি ছিল কথাটা, আঙুলে আঙুল রাখলে কি, তারপরে একটা ছিল না, হ্যাঁ হ্যাঁ আছে। প্রেমে পড়া পড়া বারণ, বারণ, কারণে অকারণ। কারণে অকারণ। বলছি বা এটা এই বারণ নয়। না বারণ নয়, বারণ নয়। বারণ নয়, একদম বারণ নয়। একদম বারণ নয়। না, না, আমি না, একদম না, আমি তোমাকে তো তোমাকে তার সঙ্গে আইসোলেট একদম করেছি সহমত। মানে
করলে তো চন্দনকে আর আমাকে আইসোলেট করলে। আমি কখন বলছে বুঝতে পারছো তো না না ব্যাপারটা? তুমি বললে না যখন ও বলছিল আমি সবার ছোট, আমরা আড্ডা মারছি, ছোট বড়র তো কোনো ব্যাপার নেই এখানে, হ্যাঁ, না যা আমি খুশি হতে বলছি পারে। তো তুমি তারপর বলছো না এই কি বলে আমরা দুজন বাদ দিই। তোমরা দুজনকে ও বাদ রেখেছো তুমি হ্যাঁ, ওদের হ্যাঁ, দুজনকে। আমি- আর আমাদেরকে মানে প্রেমের না, বয়স নেই বা এই ধরনের আমিও কথা আছি। বলছো। নিজে আমিও বলেছে আছি। নিজে বলেছে পুরো শোনো নিজেকে। তোমারটা তোমার ব্যাপার, এটা তো আমি আর দেখে লাভ নেই। ও, সুমনদা, ব্যাপারটা কি হয়েছে জানো না তো? না একদম মনে লাগার মতো কথা। না, না, ঠিক আছে, ঠিক মিঠুদা আছে। আর চন্দনদি কিন্তু কোনোভাবে কিন্তু তোমরা কিন্তু এই কথাটা মানতেই পারছে না না আমার একদম মানা ঠিক আছে, হয় ঠিক না। আছে। আমি আমি কিন্তু মানে সেখানে বয়স নিয়ে ছোট বড় বলি আমি সে যাই বলেছি হোক। অভিজ্ঞতা না, এরপরে- অভিজ্ঞতা। এরপরে ও কিন্তু বললো যে প্রেমের কোনো বয়স নেই। বয়স এরপরেও নেই। কিন্তু সুমন মানে এই ধরনের একটা টার্গেট করেছি মানে ঠিক, হৃদয় ঠিক, বিদারক তুমি একটা একটু- কথা আমি বললো। তো- কাটিয়ে দাও না, না না, মিঠুদা একটু কাটিয়ে দাও না কিছু শুনি না না ঠিক তবে আছে। চন্দ্রিমা যা গাইলো আজকে অনেকেই না, ওর দারুণ, গানের প্রেমে দারুণ। পড়েছে। খুব ভালো লাগলো এই গানটা। যে, এবং না, উল্টো দিকে চন্দ্রিমা যার জন্য উল্টো গাইলো উল্টো উনি তো ঠিকই হ্যাঁ, শালীন সেটাই। দাদি। বুঝে গেছে? গোপা ঠিক বুঝে একদম গেছে। বুঝে গেছে। দেখো। আজকে অষ্টমী, কালকে নবমী, তোমার খুব ভালো যা কাটবে। নিবেদন আমরা করার করে দিয়েছি কিন্তু। এখন ব্যাপারটা হচ্ছে অষ্টমী নবমী চলে যাবে রেস্টটুকু আচ্ছা দশমী অব্দিও টেনে নিলাম সারা বছর কি যায় সন্দেহ আছে আচ্ছা চলো ভালো ভালো যাক, হ্যাঁ, ভালো যাক। মিঠুদা বাহ, শুনবো। না মিঠুদা। ভালো আমরা এই মানে মিঠুদার কাছে যাই কবিতায়। না, তার আগে বলছিলাম যে ভালো এই ধরনের আড্ডাতে একটুখানি প্রেম ট্রেম আসবে না, এটা তো আর হয় নিশ্চয়ই না। নিশ্চয়ই হ্যাঁ, প্রেম আর ছাড়া আর কি পুজোর করে সঙ্গে হবে? তো সবকিছুই জড়িত, নিশ্চয়ই প্রেম আরো বেশি জড়িত। বেশি বেশি জড়িত। ঠিক আছে, তো যাই হোক আমি একটু তবে আলোচনাটাকে করোনা কালে একটু আবার সাবধানে। সেই করোনা। না শোনো না করোনাকালে সাবধানে না। ঠিক আছে কিন্তু মিঠুদা করোনাকালে যেরকম উৎসাহিত হয়ে পড়ছে না তার জন্য মনে করোনাকালে করিয়ে দিলাম। প্রেমের যে রাস্তাগুলো হ্যাঁ। কিভাবে হচ্ছে বা হ্যাঁ, হ্যাঁ। মানে হয়ে চলেছে এটা কিন্তু পরবর্তী সময়ে আসছে সাহিত্যের মধ্যে আসছে হ্যাঁ, আসছে কিভাবে আসবে। হবে হচ্ছে অল্টারনেট তৈরি হয়ে এই যাবে আর কি। আচ্ছা মিঠুদা বলো। আমি একটু আবার মানে এই ছন্দটা থেকে বেরিয়ে যদি তোমার কাছে একটু জানতে চাইছি আর কি রবীন্দ্রনাথ নিয়ে কিছুক্ষণ আগে এক দু লাইন কিন্তু বেরিয়ে গেছে হ্যাঁ তো শিলাইদহ জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি তার পুজো এগুলোরও কিন্তু কিছু কিছু গল্প তোমার কাছে এমনি শুনেছিলাম একটু যদি আজকে না ঠিক আছে, আরো আমিও ভাবছিলাম যে আজকের অনুষ্ঠানে যদি বলতে পারি আসলে এটা রবীন্দ্রনাথের একটা অন্বেষণ, আমার একটা নেশার মতো। হুম, হুম, হুম। আমি যখন মানে আজকে সুমনের সঙ্গেও কথা বলছিলাম সকালে যে মানে সময়টা পেরিয়ে গিয়ে অন্বেষণের দিকে চলেছি, মনে হয় সময়টা হারিয়ে ফেলেছি তো অনেকটা, আর একটু আগে যদি হতো তাহলে ভালো হতো। চন্দন তোমাকেও বলছি যে আহ, তুমি খুব ভালো বলেছো, আমার মনের কথাটা একেবারে লুফে নিয়েছো। তুমি প্রথমে শুরুতে একটা কথা বলছিলে যে আমার ওই দেখনদারি পুজোতে আমার বিশ্বাস নেই, হুম, হুম, তাই তো হুম, বলছিলে। হুম, হুম। এবং রবীন্দ্রনাথের কথা যদি বলি যে এবং আমার মনে হয় অনেকেরই ভালো লাগবে সেটা যে রবীন্দ্রনাথ আমরা ব্রাহ্ম বলে রবীন্দ্রনাথকে মানে দূরে সরিয়ে দেবার বা দূরে রাখার একটা হুম, হুম, বিষয় হুম। কিন্তু থাকে, এসে যায় যে ব্রাহ্ম মানে উনি তো মূর্তি পূজা টুজায় বিশ্বাস করতেন না বা করেন না এই ধরনের ব্যাপার। এবং এটা হচ্ছে রবীন্দ্রনাথকে ভাবনা চিন্তার একটা একমুখী মানে একবজ্ঞা এক চিন্তা। বজ্ঞা চিন্তা। কিন্তু আসলে আসলে বিষয়টা কি, রবীন্দ্রনাথ ভারতবর্ষের এবং বিশেষ করে বাঙালিদের এমন কোনো উৎসব নেই যার সঙ্গে রবীন্দ্রনাথ সম্পৃক্ত ছিলেন না এবং তা নিয়ে তার সাহিত্যে তিনি কিছু বলেননি, সত্যি। এমন কোনো ঘটনা কিন্তু নেই। হুম, হুম, হুম। এমন কোনো ঘটনা নেই। তো আমি যখন ঘাঁটতে ঘাঁটতে যখন দেখলাম, এবং আসলে শেখার তো কোনো বয়স নেই, জানারও কোনো শেষ নেই, দেখলাম সবিস্ময়ে লক্ষ্য করলাম যে শিলাইদহে রবীন্দ্রনাথ কাত্যায়নী মেলা শুরু করেছিলেন হুম। এবং দুর্গা আরেক রূপ হচ্ছে কাত্যায়নী, হুম, হুম। এবং তারপরে তিনি রাজেশ্বরী মেলা শুরু করেছিলেন শিলাইদহে। এবং এখানে গোপেশ্বরের যে মন্দির ছিল শিলাইদহে, সেখানে রবীন্দ্রনাথ নিজে জুতো মানে পা থেকে জুতো জোড়া খুলে সেখানে গিয়ে তিনি যেতেন, প্রণাম করতেন। রথীন্দ্রনাথ বিয়ে করলেন নতুন পুত্রবধূকে নিয়ে, সেখানে তিনি গেলেন, প্রণাম করলেন। এটা একটা দিক। আর একটা বিশেষ দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে দুর্গাপূজা হতো। হুম। একসময় তো খুবই জাঁকজমক হ্যাঁ। করে হতো। 1794 সাল থেকে এই দুর্গাপূজার প্রচলন আচ্ছা জোড়াসাঁকোর নীলমণি ঠাকুর বাড়িতে সম্ভবত হ্যাঁ হ্যাঁ নীলমণি ঠিক, ঠাকুর। নীলমণি ঠাকুর শুরু করেছিলেন দুর্গাপুজো। এবং তারপরে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর দ্বারকানাথ এবং ঠাকুর। তারপরে দেবেন্দ্রনাথ ঠাকুর, এই সময়তেও কিন্তু মহা ধুমধামে দুর্গাপূজা ঠাকুর হয়েছে। তবে আচ্ছা, মিঠুদা হ্যাঁ। যতটা শুনেছি দেবেন্দ্রনাথ ঠাকুর বোধহয় না উনি ব্রাহ্ম থাকতেন না,
ব্রাহ্ম যখন হয়ে গেলেন হ্যাঁ তখন উনি চলে যেতেন, ওই সময়টা থাকতেন না হ্যাঁ ঠাকুর তখন তো বাড়িতে। তাদের মানে হ্যাঁ, পরিবারে একটা কিছুটা ভাটাও পরিবর্তন পড়েছিল। এসেছিল হ্যাঁ, এবং দেবেন্দ্রনাথ ঠাকুর পুজোর সব আয়োজন করতেন উনি এবং হিমালয় চলে যেতেন, উনি এখানে থাকতেন না, হিমালয় ভ্রমণে জোড়াসাঁকোতে চলে থাকতেন যেতেন। না। আচ্ছা আচ্ছা শুধু দুর্গাপূজা নয়, ওই মানে সব চন্দ্রিমা পুজোই হতো, সব পুজো, জগদ্ধাত্রী পুজো, কালী আচ্ছা। পুজো, কালী এগুলি পুজো, সবই সরস্বতী, হতো। সব পুজোই আচ্ছা, হতো। হ্যাঁ এবং খুব সুন্দর বর্ণনা এখানে আছে, আমি একটুখানি হ্যাঁ পড়ে হ্যাঁ শোনাই হ্যাঁ রবীন্দ্রনাথ কি ভাবছেন। আসলে একেবারে সম্পৃক্ত হয়ে যাওয়ার মতো দুর্গোৎসবের সঙ্গে রবীন্দ্রনাথের যাই বলি না কেন, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কাব্য, তারপরে নৃত্যনাট্য থেকে শুরু করে পত্র সাহিত্য, সব কিছুতেই, উপন্যাস, সব কিছুতেই দুর্গার একবারে সাংঘাতিক বর্ণনা কিন্তু রয়েছে। তো আমি একটুখানি পড়ি সেটা। হ্যাঁ হ্যাঁ শুন হ্যাঁ, ঠাকুরবাড়ির এবং সেটার সঙ্গে কিন্তু গোপার কিছুটা মানে ভালো লাগবে মনে হয়। গোপা কাল থেকেই হয়তো বেরিয়ে যাবে। ঠাকুরবাড়ির মেয়েরা কি পড়তো টরতো এগুলি আচ্ছা খুঁজতে বেরুবে। সাজসজ্জা বুঝেছো তো। কি গোপা কিছু বলবে ঠিক নাকি? ঠিক এবার কে কাকে টার্গেট করলো? একদম ঠিক। ঠাকুরবাড়ির দুর্গাপূজার বর্ণনা দিতে গিয়ে অবনীন্দ্রনাথ জানিয়েছেন, সবুজ কিংখাবের থান, তার উপর সোনালী বুটি, সেটাই ছিল সকলের পছন্দ। সেই কাপড়ে সবাই চাপকান এবং টুপি তৈরি করত। এরপর আসতো আতর বিক্রেতা এবং তার কাছ থেকে ছোটরা বিনামূল্যে ছোট্ট এক শিশি আতর পেতেন এবং এভাবেই জমে উঠত ঠাকুরবাড়ির পুজো। শিশুদের মতো আনন্দে মেতে উঠতেন বাড়ির মেয়েরা। তারা প্রতিমা গড়া দেখতে যেতেন না, কিন্তু তাদের মহলে ভিড় করে আসতো তাঁতিরা। তারা নিয়ে আসতো শাড়ির পসরা, নীলাম্বরী, গঙ্গা যমুনা, চাঁদের আলো, কস্তাপাড়, কোকিল পাড়, সিঁথির সিঁদুর প্রভৃতি শাড়ি। তো বাহ! আচ্ছা, পুরো পুজোর শুনেছিলাম সাজ। ওই সিঁথির চিনে সিঁদুর। পাড়ার থেকে নাকি চিনেম্যানরা আসতো, একদম ওই চিনেম্যানরা আসার পর পায়ের মাপ দেওয়া হতো, জুতো তৈরি হতো। জুতো তৈরি জুতো হতো। মানে হ্যাঁ, খলিফারা পুজোর বিরাট ১-১.৫ ব্যাপার মাস ছিল। আগে থেকেই এই ঠাকুর বাড়িতে মানে জোড়াসাঁকো ঠাকুর মা বাড়িতে বসে দুর্গাকে যেত। পুরোটা সোনার অলংকার দিয়ে সাজানো হতো, একদম সেগুলো আবার বিসর্জন দিয়ে দেয়া হতো। আজকে যে মহা অষ্টমী রয়েছে না, হুম। আমি ওইদিন ওই যে বললে না যে শারদর্ঘ্য আসার সঙ্গে সঙ্গে আমরা সকলে কিন্তু মানে কিভাবে পড়ে মনে হয় হুম, কি কি হুম। জানবো, কি কি অনেক কিছু খোঁজার চেষ্টা করি। ওইদিন দেখছিলাম পড়ছিলাম আর কি একটা বইতে, পুরনো, এবছরের নয়, ঘাটছিলাম ৩৩ রকম জলে মাকে স্নান করানো হয়, হ্যাঁ, একদম সেটাই মহাস্নান, মহাস্নান। আর ৭৫ রকম উপকরণে হুম, তাকে সেভাবে পুজো করা হয় পুজো আর করা কি। হয়। তো সেই জায়গায় মানে পড়তে পড়তে ভাবলাম যে মহাশক্তির পদতলে আসরিক শক্তি, পশু শক্তি সকলেই তো ঠাঁই পেয়েছে। তা আমরা তো মানুষ, কেন ঠাঁই পাবো না? হয়তো পেয়ে যাব, যা কিছুই ভুল ত্রুটি করি না কেন। নিশ্চয়ই। আচ্ছা, তোমাদের দুজনকে দেখে না আমার একটু মানে দ্বৈত কিছু শুনতে ইচ্ছে করছে। নিশ্চয়ই শোনাবো। হ্যাঁ, ভীষণ ইচ্ছে করছে সব আছে শুনতে। আমাদের। সব আছে আজকে হ্যাঁ। ঝুলিতে কিন্তু। আচ্ছা, তো আমি দর্শক শ্রোতা বন্ধুরা যারা আজকে রয়েছেন সিসিপির সঙ্গে মহা অষ্টমীর পুজোর আড্ডায়, আপনাদের উদ্দেশ্যে বলবো চন্দ্রিমা চক্রবর্তী প্রোডাকশনের যে পেজ রয়েছে সে পেজে গিয়ে আপনারা লাইক করুন, তাহলে পুজোর অনুষ্ঠান শুধু নয় সমস্ত অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। তাছাড়া বলবো যে চন্দ্রিমা চক্রবর্তী প্রোডাকশনের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে জয়েন করুন, সেখানে গেলেও অনুষ্ঠান উপভোগ করতে পারবেন, সমস্ত আপডেটস দেখতে পাবেন। আর তাছাড়া চন্দ্রিমা চক্রবর্তী ফেসবুক অ্যাকাউন্ট যেটা রয়েছে সেখানেও ঢুকলে পরে সেখানে ফ্রেন্ড হতে হবে এমন কোনো কথা নেই, অ্যাকাউন্ট পাবলিক করা রয়েছে। তো সুতরাং আপনারা ওখানে গেলে সমস্ত লাইভ বলুন, ডেফার লাইভ বলুন, যা যা অনুষ্ঠান আমরা সাজাই আপনাদের জন্য সমস্তটা দেখতে পাবেন। আর সেই সঙ্গে বলো তো দেখি তোমাদের ওই অনুষ্ঠানের সেটটা কেমন লাগছে? ভালো হয়েছে? পছন্দ হয়েছে? খুব সুন্দর। অসাধারণ। আমাদের খুব সিম্পল, এইটুকুনি ছোট্ট পরিসরে এর থেকে বড় কিছু পুজোর করা দিনে মা হয়নি, দুর্গার সামনে খুব বসে সুন্দর। আমরা- হ্যাঁ, ছোট্ট করে যথেষ্ট করেছি। যথেষ্ট খুব হ্যাঁ, তো সুন্দর হয়েছে। এটা করেছে কে জানো? রাজেশ করেছে, আমাদের আমাদের রাজু। রাজু। হ্যাঁ, আচ্ছা, রাজু, আচ্ছা, রাজেশ কান্তি সাহা। তো খুব ভালো রাজেশকে হয়েছে। আন্তরিক ধন্যবাদ। আর এত সুন্দর শব্দ প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে সাউন্ড শাহানা, বাহ। গোপাল, তাপস, নানু আমাদের সঙ্গে বরাবর থাকে। আর সঙ্গে যে শিল্পীরা, এরা যে শিল্পীদের জন্যই কিন্তু আমরা এত সুন্দর অনুষ্ঠানগুলো সাজাতে পেরেছি। তোমরা সহযোগিতা না করলে আর সেটা সম্ভব হতো একজনের না। নাম কি আমরা দৃশ্যগ্রহণের বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, সরজু ক্যামেরাতে ভীষণ ভাবে রয়েছে। হ্যাঁ বলো চলনি। হ্যাঁ, সেটা নাম আমাদের বলতে- বন্ধু বন্ধু, সরজুর বন্ধু। নাম না বললে হবে না। তোমার হবে না। খুব, সরজু চক্রবর্তী তোমার একদম কলেজ আমাদের বন্ধু ভীষণ বলো। প্রিয় বন্ধু, আমাদের হুম। সিসিপির পেছনে পুরোটাই বলবো ও রয়েছে। এখন কিন্তু একটু পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে পেছনে জানো।
মনে না না, হচ্ছে না? পেছনে পেছনে থাকতে থাকতে একটু শুকিয়ে গেছে মনে হচ্ছে। এই রে, খুব পরিশ্রম করে। আসলে কারিগরি কিছুই আমি জানি না, জানো তো গোপাদি। সেটা চন্দ্রিমা আজকে আমাকে বলছিল। হ্যাঁ, আমি কিচ্ছু জিজ্ঞেস বুঝি করছিলাম না। কি কি হবে, বলে আমি কিচ্ছু জানি না, সব সরজু জানে। আচ্ছা, তুমি আর তো এই এই সরজুর জন্য- নামটাই ও বলতে চাইছিল না। আচ্ছা, 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 না, বলো না, তো দেখি। গাইলো তো। আচ্ছা, হ্যাঁ? পরিষ্কার গানের বলো। জন্যই তো গানটা তো গাইলো। গানটা কার হ্যাঁ, জন্য গানটা গাইলে আমার না? গাইলো। একলা আকাশ থমকে গেছে। হুম, হুম। হ্যাঁ। আচ্ছা সুমনদা, তুমি আমাকে একটু বলবে তো যে না তুমি খুব ভালো মেয়ে বউ, বলবে না? একটু বলবে তো? নিঃসন্দেহে আমি বলবো। দেখো অকপটে শোনো, স্বীকার করেছি। শোনো, আজকে সরজু যা যা করছে, হ্যাঁ, যে এফোর্ট গুলো দিচ্ছে, সে কার জন্য দিচ্ছে? তোমার জন্যই তো দিচ্ছে। একদম একদম। তাহলে? বাহ, কি ভালো লাগছে শুনতে আমার। অষ্টমীর সন্ধ্যেটা ভালো কাটবে তোমাদের। কবি শেখর বরণের একটা কবিতা, ছোট্ট একটা কবিতা শোনাই। শোনো, দুঃখগুলোকে একটা চটের ব্যাগে ভরো, তারপর শটান পাঠিয়ে দাও সুখের ঘরে। দেখছো কি দেখছো? দুঃখগুলো হাসছে, আর সুখগুলোকে পাঠাও দুঃখের ঘরে। দেখবে সুখ কাঁদছে। যিনি এই দুটোকে খুব সুকৌশলে নিয়ন্ত্রণ করেন তিনিই বোধহয় ঈশ্বর। প্রকৃতির হৃদয়গ্রাহী অপার সৌন্দর্য যিনি নিজ হস্তে সাজাতে সিদ্ধ হস্ত, এবং প্রকৃতির বিভীষিকাময় রূপ যখন সকল উপান্তকে ধ্বংস করে, তখন মনে হয় এটি ঈশ্বরের ইচ্ছা। জন্মের অবারিত দ্বার যখন বেগবান করতে একাগ্রচিত্র হন যিনি, এবং মৃত্যুর অবশ্যম্ভাবী নিয়মানুবর্তিতা যখন দুয়ারে এসে দাঁড়ায়, তখন মনে হয় এটি ঈশ্বরের সদিচ্ছা।
প্রচণ্ড শক্তিমান মানুষ যখন এই দুটোকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তখন ঈশ্বরের বন্দনা করেন। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। যিনি এই মহিমাগুলোকে বিন্দু বিন্দু করে গ্রাহ্য করে একটি রেখাচিত্র অঙ্কন করেন, এবং এই রেখাচিত্র যখন প্রকৃতি এবং মানুষের সকল কিছু রং ও তুলিতে সুস্পষ্ট করে, তখন মনে হয় কে যেন নিরীশ্বরবাদী। তাই তো প্রকৃতি সর্বদাই চলমান, নেই কোনো বিশ্রাম, শুধু সেই চলমান। বাহ, কি তাই আমরা সুন্দর। বিশ্বাসই করতে পারি যে আমরা জয় হবে আমাদের। একদম আশাবাদী আমরা, আশাবাদী সত্যি আমরা। তাই। আচ্ছা মিঠুদা, আমার একটা প্রশ্ন, ইচ্ছে করছিল সকলের কাছে মোটামুটি, তবু ধরো তোমার চন্দনদিও রয়েছে, তোমার কাছে ইচ্ছে করছিল, এবছর পুজোয় বেশ অনেক কিছু নাই, নেই এরকম শুনতে পাচ্ছি না? আলোর রোশনাই নেই, প্যান্ডেলের জাঁকজমক নেই, পুজোর ভিড় নেই, অনেক কিছু নেই। কি আছে বলে তোমার মনে হচ্ছে? আশা আছে, হ্যাঁ, এটার একদম পরে বলে দিয়েছে। বুক ভরা স্বপ্ন আছে। বলে দিচ্ছি কিন্তু আমি আগের মিঠুদার পর এক। কথা সুমনদা বলো, কি না, কি আশা আছে? তো আছেই, আশা নিয়েই আমরা আমরা বাঁচবো। আছি। হ্যাঁ, আশা নিয়েই বাঁচবো যে এই সময়টা কেটে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এই সময়টা কেটে যাবে, আমরা আবার আজ নয় কাল নয় পরশু বিভাবরী সূর্য উঠবে। বাহ, চন্দনদি কি সেটাই। বলছো? তোমার কাছে কি আমারও মনে যেটা হচ্ছে? মনে হচ্ছে, নেই অনেক কিছুই, যেমন চাকচিক্য জৌলুস চন্দননগরের আলো নেই অনেকটাই। হুম হুম হুম, লোকাল শিল্পীরা যা করছেন করছেন, অনেক শিল্পীদের ঘরে আয় নেই, ঢাক বাজাচ্ছেন যাদের ঢাকের বায়না নেই। একদম। আমারই ঘরে যে সহায়িকা মাসি আসেন, তার ছেলে মেয়ে জামাই, ওদের বায়না হয়নি এবার বাইরে, অভাব রয়েছে, প্রাচুর্য এবার অনেকের ঘরেই নেই। হুম, কিন্তু আমার কাছে কিছু কিছু জিনিস যেমন ফিরে এসেছে সেগুলো আছে, যেমন বাঁশের প্যান্ডেলগুলো আবার সেই আমাদের ছোটবেলায় খোলামেলা প্যান্ডেলগুলো, এগুলো দেখতে পাচ্ছি, সেগুলোকে আমার ছোটবেলার সঙ্গে অনেকটাই মেলাতে পারছি একদম এবারের একদম। প্যান্ডেলগুলোকে। আর এবারের আনন্দ কিন্তু রয়েছে, সেটা অন্তঃসলীলা ফল্গুধারার মতো রয়েছে। একদম আনন্দ একদম। আমাদের কখনো আমাদের দুঃখ আমাদের রূপটা আনন্দকে রূপটা পরিবর্তন ছাপিয়ে হয়েছে, যেতে কিন্তু পারবে আনন্দ না। রয়েছে। হ্যাঁ, সে বলল না যে গোপা বলল দুঃখগুলোকে সুখের ঘরে পাঠিয়ে দাও, সুখগুলোকে দুঃখের ঘরে কি পাঠিয়ে দাও। সুন্দর আমরা কবিতাটা, একদম পোটলা সত্যি বেঁধে এত সব সুন্দর। দুঃখ না, পাঠিয়ে দিচ্ছি আমরা সুখের আমরা ঘরে। সুখের ঘর, সুখকে হ্যাঁ, কিন্তু চটের সুখকে ব্যাগে, কিন্তু আমরা আবার চটের ব্যাগে দুঃখের ভরবো না, না, না। দুঃখগুলোকে বলছেন, দুঃখগুলোকে কবি তো ভরে বলছেন আমরা যে একদম পাঠিয়ে সুখটাকে দিচ্ছি। বুকে দুঃখগুলোকে বেঁধে চটের রাখো। ব্যাগে হ্যাঁ, ভরো। আমরা একদম মানে আশাবাদী আমরা সবাই। সামনের বারে পুজোতে আবার আমরা সবাই হই হই করে সিসিপির সঙ্গে স্টুডিওতে বসে একদম একদম। আড্ডা মারবো, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো, এই জাজরা হ্যাঁ, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবেন। জানো আমরা তো দশমীর পরে কিন্তু সোমেনদার বাড়িতে আমি দৌড়ে ছুটে চলে যাই, কেন বলো তো? হ্যাঁ, সে মাসিমার হাতের ক্ষীরের সন্দেশ, সেই। আহ কি বানায় জানো তো? হ্যাঁ, একদম ছুটে এবার ছুটে থেকে চলে একবার যাই। গোপার এখানেও যেও। তাই যাবো গোপাদি? অসাধারণ তুমি অসাধারণ তো জিনিস নেমন্তন্ন করে। করছো না, তুমি তো নেমন্তন্ন করছো না, একদম একটা বলো। সিক্রেট বলে দিলাম আর কি। আচ্ছা, কি ক্ষীরের সন্দেশ ক্ষীরের গোপা? সন্দেশ। ক্ষীরের নিশ্চয়ই। সন্দেশ। তাহলে আমরা এবার শেষ দিকে যাচ্ছি নিশ্চয়ই হ্যাঁ, চন্দ্রিমা। আমার না সত্যি এই অনুষ্ঠানটাকে না একদম শেষের দিকে যে যাচ্ছি বুঝতে পারছি, সবকিছুর একটা সময় আছে, কিন্তু তারপরেও শেষের দিকে যেতে কিন্তু মন চাইছে না। তোমাদের কি চাইছে বলো মিঠুদা? না, না চাইলেও তো এক যেতে তো জায়গায় তো হবে, থামতে হ্যাঁ, হবে। এক জায়গায় থামতে থামতে হবে। হবে। তো সময় সময় বলছে বলে যাই হ্যাঁ, যাই, সময় কিন্তু বলে মন বলে না, না না, আরেকটু না। থেকে যাই। আর একটু একদম, থেকে একদম। যাই। অনেকক্ষণ চমৎকার। থেকেই কিন্তু ওদের একটা দ্বৈত পরিবেশনার কথা হচ্ছিল। হ্যাঁ, সেটা করব। তার আগে আর আমার মনে হয় এই দ্বৈত পরিবেশনাটা ক্ষেত্রে আমার আমার একদম ছোটবেলায় মনে পড়ছে যে আমার দিদার বাড়িতে যখন পুজোতে গুপ্তিপাড়া হুগলি ডিস্ট্রিক্টে যেতাম, তখন সেখানে না পুজোর মানে অষ্টমীর দিন নয়, নবমীর দিন রাত্রিবেলা থেকে বা দশমীতে যাত্রা হতো। তো যাত্রার তো একটা যাত্রাপালা তো একটা থাকতো। প্লাস শ্রুতি নাটক এমন একটা একটা জায়গা বলবো, খুব প্রিয় জায়গা আমার। হ্যাঁ, আমি যেখানে যেখানে তোমরা মঞ্চে শ্রুতি নাটক করো, চন্দনদি মিঠুদা ওদের কাছে শুনি, আমি বেশ ছুটে ছুটে ওই মঞ্চগুলোতে, মানে আমার খুব ইচ্ছে করে হলে গিয়ে বসে চুপচাপ শ্রুতি নাটক শুনি। তো আমার ইচ্ছে ছিল তোমাদেরও যদি সবার মনে হয় ভালো লাগবে, ওদের দ্বৈত পরিবেশনার যে কথাটা বলছিলাম, আমরা তাহলে শ্রুতি শ্রুতি নাটকই নাটকটা, করি। হ্যাঁ, হ্যাঁ।
খুব তোমার সুন্দর আরো ভালো শ্রুতিনাটক। লাগবে এটার সঙ্গে আমি আর সুমন করছি, কিন্তু মিঠুদা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তাই নাকি? কিভাবে জড়িত বলো সুমন? কিভাবে? কারণ এটার সৃষ্টিকর্তা মিঠুদা। সৃষ্টিকর্তা চুপ করে উদয় বসে শঙ্কর আছে। না না ভট্টাচার্য। এরকম নয়, আচ্ছা। সৃষ্টিকর্তা আমি নই, সৃষ্টিকর্তা সঞ্জীব চট্টোপাধ্যায়। সূত্র ওনার একটা ছোট লেখা থেকে একটা নাট্যরূপ রম্য দেওয়ার চেষ্টা রচনাকে করেছিলাম। নাট্যরূপ হ্যাঁ। দিয়েছেন। বাহ বাহ, তাহলে আজকে অনুষ্ঠান বা এরকম পুজোর আমরা আড্ডা শারদর্ঘ্য মিঠুদার কাছ থেকে, উদয় শঙ্কর ভট্টাচার্যের কাছ থেকে প্রতি বছরে পেয়ে থাকি। পেয়ে পেয়ে থাকি, থাকো না? পেয়ে থাকি। হ্যাঁ, সত্যি ভীষণ তো সুন্দর। এবার নতুন কিছু পাবো কি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, তাহলে নিশ্চয়ই। এটা দাবি জানিয়ে রাখলাম আর কি। হ্যাঁ আমরা শুনি তাহলে এবার এটা। নিশ্চয়ই। আচ্ছা, আমি আর এটা শুরু করার আগে একটুখানি বলবো, হুম। যারা এই এত সুন্দর সুন্দর অনুষ্ঠানকে সফল করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের প্রত্যেককে ত্রিপুরা রাজ্যের শিল্পীদের তরফ থেকে এবং সিসিপির তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকের অষ্টমীর পুজোর আড্ডা আশা করি আপনাদের ভালো লেগেছে, আর নবমী দশমীতেও এভাবেই আমরা থাকবো আপনাদের সঙ্গে। আর তারপর তো যেটা থাকে শনিবার সন্ধ্যে 6:30 সেটা রেগুলার প্রোগ্রাম থাকবেই। আজকে অষ্টমীর পুজোর আড্ডার শেষ নিবেদনে যাব শ্রুতি নাটক, গোপা সেনগুপ্ত এবং সুমন ভট্টাচার্য। পুজোর বাজার, শুনবো। নাট্যরূপ উদয় শঙ্কর ভট্টাচার্য, আর আবহে আমাদের সৌমেন্দ্র সৌমেন। নন্দী। সৌমেন্দ্র নন্দী। এই, এই যে শুনতে পাচ্ছো? কি হলো কি? হ্যাঁ, কানে যাচ্ছে কিছু? আরে কি হলো কি? আরে সকাল থেকে চেঁচামেচি আরম্ভ করে দিয়েছো। কানে যায়নি কিছু? না, কানে কি তালা দিয়ে রেখেছো? হ্যাঁ, দিয়ে রেখেছি। কথা কি? তালা দিতে পারলে তো ভালোই ছিল, আর দিতে পারলাম তো। এখন ভাবি ওই মায়ের কথাই ছিল ঠিক। কি 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 ঠিক শুনি? ওই যে বিয়ের পরপরই মা বলতেন, খোকা আর না বলে পারছি না রে, বিয়ের পর তোর খুব পরিবর্তন হয়েছে। বিয়ের আগে আমি তোকে যা বলতাম তুই সঙ্গে সঙ্গে করে দিতিস, এখন বারবার বলে হয় না, আর ধরিয়ে দিলেই লাফিয়ে উঠিস। ইস, ভুলে গেছি মা, 3 মাস হয়ে গেল, বেশি কিছু তো নয়, একটা গামছা এনে দিতে বলেছিলাম। হ্যাঁ, অথচ লক্ষ্য করি বউ কিছু বললে আর ভুল হয় না, সঙ্গে সঙ্গে ছুটি। শুনেছি, সব শুনেছি। হ্যাঁ। তোমার ক্যাদরামির গল্প আমি অনেক শুনেছি। আবার এদিকে ডাকের শব্দে মাঝে চলে এলেন, আর তোমার কানে কিছুই যাচ্ছে না না? না, একটা রাম ছাগলের সঙ্গে বিয়ে হলে এমনই হয়। দেখো দেখো, বাজে কথা একদম বলবে না বলে দিচ্ছি, একদম না, বাজে কথা না, একদম বাজে কথা না। কথা। হ্যাঁ। প্রতি বছর পুজো এলেই তোমার দুটো কথা ফাটা রেকর্ডের মতো বাঁচতেই থাকে। এ আমার গা শোয়া হয়ে গেছে, বুঝলে? তাই নাকি? তো কি 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 বলি, কি বলি বলো তো? আরে বলবো বলবো, সব বলবো। আরে বলো। জানেন জানেন, প্রতিবার পুজো এলেই বিছানায় কেত্রে পড়ে থাকে, আর বাড়িতে যে আসে তাকেই বলতে থাকে, কেনাকাটায় ফতুর হয়ে গেলাম ভাই। আর যখন ওই পাড়ার ছেলেগুলো চাঁদার জন্য এসে ডাক দেয়, বৌদি বৌদি, সঙ্গে সঙ্গে লাফ মেরে পেছনের ঘরে চলে যায়, আর বলতে থাকে, হ্যাঁ শুরু হয়ে গেল চাঁদার উৎপাত। কি বলো না, বলো না এসব, তুমি বলো না? তো বলবোই তো, বৌদি বলে ডাকে তো আমি কি সামনে কি দাঁড়াবো না? হ্যাঁ, আর 1000 বার বলবো। কেন? এই টাকা টাকা কি তোমার ওই বাপের বাড়ি থেকে আসে? গাছ দিয়েছে তোমার বাবা? দেখলেন, সব শেয়ালের একরা। আবার বাজে কথা। আচ্ছা বলুন তো, বছরে একটাই তো উৎসব, এতে যদি আনন্দই না থাকে তাহলে তো খা খা বছর। সব মরুভূমি, সব মরুভূমি, আর এই মরুভূমিতে এসে আমার জীবনটা শুকিয়ে কাকা হয়ে গেল। কিন্তু আমিও ছাড়বো না, আজ আমি হাটে হাড়ি ভাঙবো, দেখবে দেখবে কেমন মজা। হাটে হাড়ি ভাঙবে? ভাঙো, ভাঙবোই তো। বলো 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 না, বলো কি বলবে? আসলে কি জানো, ওই স্ত্রীর প্রশংসায় ধন্য হতে পেরেছেন পৃথিবীতে এমন স্বামীর সংখ্যা খুব নগণ্য। এইটাই হলো স্বামীদের বরাত। কতজনের কত স্তুতি, এমন একটা মানুষ হয় না। আর স্ত্রীর চোখে কদিন ঘর করে দেখোই না, বুঝবে কেমন চিজ। আমার মতো একটা বউ পেয়েছিলে বলে তোড়ে গেলে। হ্যাঁ, বলো
বলো বলো, কি বলবে বলো না, বলো। বলবোই তো, বলবোই। আজ তোমার একদিন কি আমার একদিন, আমি সব বলবো। আরে সব বাবা আমি বলবো। ঠিক আছে ঠিক আছে, বলো, আমিও দেখে নেব, আমিও দেখবো আমার খেয়ে আমার পরে তোমার কত তেল হয়েছে। কি বললে তুমি? হ্যাঁ? দাঁড়াও, দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। আহা, দেখাও দেখাও দেখাও, কি মজা দেখাবে, দেখাও দেখাও। জানেন জানেন ফুলসজ্জার রাত থেকেই ওই আবার শুরু হলো। চিটিংবাজি শুরু। ফুলসজ্জার রাতে না পিট 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 করে আমার দিকে তাকাচ্ছিল আর হাসি হাসি মুখ করে পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ বের করে আমাকে দিল। ওমা, কি কাণ্ড কি কাণ্ড! কাগজটা খুলে দেখি একটা কবিতা। ফুলসজ্জার রাতে আমার পতি দেবতা আমাকে একটা কবিতা উপহার দিল। মরি মরি, কবিতার লেখাটা না আমার স্পষ্ট মনে আছে। তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি, নরম হাতের ছোঁয়া হবি, একটুখানি কষ্ট দিবি। আহা, এমন প্রেমের কবিতা, এমন স্বামী পেয়ে আমার জন্ম সার্থক হলো। বললাম হ্যাঁ গো, কার লেখা গো? কার আবার? আমার? তোমার জন্য এইটুকু করতে পারি না? শুনবে? বাকি কবিতাটা শুনবে? বলো না, বলো। বলি তাহলে? হ্যাঁ, বলো বলি? বলো। তুই কি আমার দুঃখ হবি? এই আমি এক উড়নচণ্ডী, আউলা বাউল, রুখো চুলে পথের ধুলো, চোখের নিচে কালো ছায়া, সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি। এত ভালো লেখো তুমি, এত সুখ, এত আনন্দ আমার সইবে গো। আর এখন কি মনে হয় জানেন জানেন, একটা বলদের গলায় মালা দিয়ে আবার বাজে কথা। ফুলসজ্জার পরদিনই ওর বন্ধু দিবাকরের মুখে শুনলাম কবিতাটা বাংলাদেশের কোনো এক কবির লেখা। দিবাকরই ওকে দিয়েছিল। সেই ট্র্যাডিশন বিয়ারের 6 বছর পর থেকে সমানে চলছে। প্রতিদিন চিটিং চিটিং আর চিটিং। আর নতুন কথা কি বললে? হ্যাঁ, আরে ফুলসজ্জার রাতে বউকে ওই পটাবার জন্য সব শালাই এমন দেয়, এতে দোষের কিছু নেই। আর শোনো, একটা কথা জেনে রাখো, সব নারীকে নিয়ে কবিতা লেখা যায় না। হ্যাঁ, তা কাদের নিয়ে লেখা যায় শুনি? এমন এক নারী, হ্যাঁ, শত শত কবি আর গীতিকার। কে কে সেই নারী? কে? কে? অবশ্যই নিজের স্ত্রী নয়, স্ত্রী একটা খাটকাটে চরিত্র, কাব্যে অচল, কবিতায় যায় প্রেমিকা, জীবন যন্ত্রণা, দীর্ঘশ্বাস। মানে পরকীয়া, এই তো। প্রেমিকার মৃত্যু নেই, প্রেমিকা অমর, ধরি ধরি করি, ধরিতে না পারি। কবি থাকলেই প্রেমিকা থাকে, যেমন আলো থাকলেই থাকবে ছায়া। বিয়ের পর থেকেই শুরু হয়েছে ধান্দাবাজি। আবার বাজে কথা। দের ব্যাটারির চোখে আবার- সংসারে তার ভূমিকা কি জানেন? যা তা সাপ্লায়ার করছে। সাপ্লায়ার মানি সাপ্লায়ার, আর কোনো কাজ নেই ওর। এই নিয়ে দেমাকের শেষ নেই। প্রেমের নাম শুনলে বুকের ফ্রেম কেঁপে ওঠে। আজ আমি তোমার কোনো অজুহাত শুনবো না, বুঝলে? বিশ্বকর্মা পুজো গেল, আজ আমি যাবই পুজোর বাজার করতে, আজ আমি যাবই। পুজোর বাজার এই করোনা কালে? যাও 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 যাও, যাও না যত মানে? খুশি যাও। এই শোনো, হ্যাঁ, জয়ার বরটাকে দেখেছো? হ্যাঁ দেখেছি। কালো পোলো খয় একটা লোক, হ্যাঁ। নারকেলের মতো মুখ। হ্যাঁ, রোজগার জানো? হ্যাঁ, জানি। রোজগার মাসে 1.5 থেকে 2 লাখ টাকা। ও তো ঘুষ নেয়। জয়াকে ঘুষের টাকা। 40,000 টাকা দিয়ে একটা লেটেস্ট শাড়ি কিনে দিয়েছে। ও সেই তুলনায় তুমি তো একটা মাকাল ফল। ও, টাকা দেখেছো, শাড়ি দেখেছো, আবার তার চেহারা নিয়েও সমালোচনা করছো। হ্যাঁ, যাও না, যাও বাজার করে এসো, যাও যাও। আমি যাবো না, যাও। এই যাবো মানে আমি তোমাকে নিয়ে যাবো। না, আমি যাবো না। চলো, আমি যাবো না, আমার ভয় করে। যেতেই হবে, তোমার একদিন কি আমার আমি যাবো না। চলো না, চলো। এই করোনার বাজারে আমি যাব না। এই চলো বলছি, চলো। কোনো করোনা আমাকে আটকাতে পারবে না। শোনো চলো, শোনো চলো, চলো, শোনো, চলো, বাজারে চলো। গেলেই ওই মৃত্যুদূত করোনা, হাজার হাজার লক্ষ লক্ষ ভাইরাস টুপ করে ঢুকবে আর টুপ
করে উপরে নিয়ে যাবে, বিধবা হবে। চলো চলো চলো, বেরো 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 বেরো, না না চলো না, চলো চলো। আরে না, আমি যাবো না। এই ছাড়ো ছাড়ো ছাড়ো, এই টানাটানি করছো কেন? ছাড়ো, আমি বাজারে যাবো না বলেছি তো। এই 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 এই, এখানে 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 রাখো, এখানে রাখো। এই 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 তো এই দোকানটায় ঢুকবো। এই এসো এসো এসো, হ্যাঁ এই আগে কিন্তু আমি তোমারটা কিনবো। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী একদম আলাদা আলাদা। হ্যাঁ গো, হ্যাঁ গো, সপ্তমীর দিন তুমি কি পরবে গো? হ্যাঁ, হুম, সপ্তমীর দিন? হ্যাঁ, সপ্তমীর দিন ভাবছি একটা জবরদস্ত কিছু পরবো গো। বলো না কি একটা পরবে? জবরদস্ত, বলো না। হ্যাঁ বলি, হ্যাঁ, পরবো একটা চেক চেক লুঙ্গি। মরণ দশা, হ্যাঁ। আবার তুমি শুরু করেছো। এই এই শোনো, আমার মুড অফ করবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে। বলো অষ্টমীতে কি নেবো তোমার জন্য? অষ্টমীতে একটা ফতুয়া পরবো। ও মা গো, শোনো 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 শোনো, আবার কান্নাকাটি শুরু করো না। আমার পোশাক নিয়ে তোমার তো ভাবতে হবে না। আমি বলে দিচ্ছি, ওই সপ্তমীতে চেক চেক লুঙ্গি, অষ্টমীতে ফতুয়া, আর নবমীতে একটা গামছা, আর দশমীতে একেবারে দিগম্বর। মায়ের ভাষান্তর সিদ্ধি চলবে, আর না পেলে কারণ বাড়ি, বুঝলে? একেবারে ঢুকু ঢুকু, চুকু চুকু, আহা। এই দেখো দেখো, প্লিজ প্লিজ কান্নাকাটি না, ঠিক আছে ঠিক আছে। এবার তোমারটা দেখো, চল দেখো। এই হুম, এই দেখো না, এই শাড়িটা আমাকে কেমন মানাচ্ছে গো? শাড়ি? দেখো, হ্যাঁ আমাকে দিয়ে দেখাচ্ছ? দেখো না। আমি বলবো হুম, ঠিক তো? আচ্ছা, এটা তোমায় মানাবে না। তোমার গায়ের রংটা একটু চাপা, এটা ফর্সাদের জন্য। জানতাম, আমি জানতাম তো তুমি এটাই বলবে, আমি জানতাম। চাপ বাবা, যেটা সত্য সেটাই তো বললাম। তুমি বরং একটু হালকা নীলের দিকে যাও, একেবারে হালকা। কি যে বলো না, নীল পরলে আমাকে একেবারে ওই মা কালীর মতো দেখাবে। এত করে একেবারে ঠিক বলেছো। কি বলে তুমি? আবার আবার বলো, আবার বলো। না 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 না, কিছু বলিনি। বলেছি তাহলে একটু হালকা সবুজের দিকে যাও, কলা পাতার রং। বিভৎস। বিভৎস? কি কি বিভৎস? সবুজ আমি একদম সহ্য করতে পারি না। ও, তাহলে তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমাকে আর জিজ্ঞাসা করো না। আমি দোকানের বাইরে যাচ্ছি। যাও 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 যাও, দোকানের বাইরে যাও, যাও দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের দেখো গিয়ে, যাও। এই, এই, মুখ সামলে কথা বলবে। বাজে কথা তখন থেকে বলে যাচ্ছে, বিয়ের পর থেকে তোমার ওই এক ফোঁটা। আমি শুধু মেয়ে দেখি? তোমার স্বভাব যে আমি খুব জানি গো, হ্যাঁ ছাতা সব জানো। জানি। পুজোর সময় এবার আবার ওই নন্দা আসবে, আসছে তখন নাকি? তো তুমি আমাকে আর চিনবেই না। আরে কি বলছো কি? আরে নন্দা তো তোমারই ছোট বোন। জামাই বাবু ধরা বোন গো, জামাই বাবু ধরা বোন। ভগবান, আমার সংসারে আগুন ধরাবার জন্য জন্মেছে, বুঝেছো? তোমার মুখটা না, তোমার মুখটা ঠিক তোমার মায়ের মতো। আর তোমার স্বভাবটা ঠিক তোমার বাবার মতো, বুঝলে? আমার আবার পুজোর বাজার, বাবুদের কিতমত কাটার জন্য আমার জন্ম হয়েছে। নিন, আবার শুরু হয়েছে। জানেন জানেন অফিসের কলিগরা জিজ্ঞাসা করে, তোর কি হয়েছে রে? তোর মনটা প্রায় কেন খারাপ থাকে? তোর তো একটা মাত্র বউ। লাদেনের বাবার ছিল 54টা বউ, 150 ছেলে মেয়ে। সুখে না থাকলে এইসব হয়? হ্যাঁ, এই শোনো, আমি এইটুকু বুঝেছি, ওই আমি বিধবা না হওয়া পর্যন্ত এই সংসারে শান্তি আসবে না। তুমি বিধবা মানে? হ্যাঁ, বিধবা তো মেয়েরা হয়। না, একালে মেয়েরা বিধবা হয় না, একালে ছেলেরা বিধবা হয়। যুগ উল্টে গেছে। তাই যুদ্ধে যেমন সিজফায়ার হয়, ঘরে ঘরে পুজোর আগে স্বামী স্ত্রীতে সেই রকম বাক্যাস্ত্র সংবরণ চুক্তি করতে হবে। তাহলে তাই হোক। বাক্যাস্ত্র, মা আসছেন, হ্যাঁ। পুজোর এই কটা দিন চুলোচুলি একেবারে বন্ধ, কেমন? তুমি বন্ধ করলেই বন্ধ। তাহলে শান্তি শান্তি। হ্যাঁ হ্যাঁ, শান্তি শান্তি শান্তি। नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।